আসসালামু আলাইকুম। কাজ ক্ষমতা শক্তির এই ক্লাসে সবাইকে স্বাগতম। নিউটন ও বলবিদ্যা চ্যাপ্টারে আমরা বিগত কয়েক বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে যেভাবে একটা ভিডিও তৈরি করছিলাম, সেমভাবে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারেরও বিগত 4-5 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো গত ভিডিওর মতো এই ভিডিওতেও হয়তো বা 10 থেকে 11টা সৃজনশীল প্রশ্ন থাকবে, এবং এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা ঠিকঠাক মতো করে যাও, বোর্ডে বিশেষ করে সবগুলা টাইপের সৃজনশীল প্রশ্ন এখানে সমাধান আশা করা যায় হয়ে যাবে। তো তোমরা যারা এই ভিডিওটা দেখবা শুরু থেকে শেষ পর্যন্ত, বিশেষ করে এইচএসসি 26-এর যারা আছো, তোমাদের 1 মাস পরে যাদের পরীক্ষা, তাদের জন্য এই ভিডিওটা আশা করি অর্থিত হবে। তো শুরু করা ঠিক আছে, শুরু করা যাক। আমি হচ্ছে ঢাকা বোর্ড 2025 এটা দিয়ে শুরু করব। তো সবাই একটু কোশ্চেনটা ভালো করে দেখো। এখানে বলা হয়েছে একটি বস্তুর উপরে এত নিউটন বল প্রয়োগ করায় বস্তুটি এত বিন্দু থেকে এত বিন্দুতে স্থানান্তরিত হয়। তো এখানে তোমরা যদি একটু খেয়াল করে থাকো, এখানে হচ্ছে ফোর্সের ভেক্টর ফরম্যাটে দেয়া আছে, সরল দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে, দিয়ে বলছে সরণ ভেক্টর বের করো। তো খুবই সিম্পল প্রশ্ন, এটা কিন্তু ভেক্টরের কনসেপ্ট আর কি। তো সরণ ভেক্টর, তাহলে ঢাকা বোর্ড 2025। তো গ নাম্বার যেটা, তো সরণ ভেক্টর মানে কি? সরণ ভেক্টর মানে হচ্ছে যখন এরকম স্থানাঙ্ক দেওয়া থাকবে, এখানে কি বলা আছে 1 -1 2 এত হতে কোথায় গেছে 4 5 -3 এখানে গেছে, তাই না? তো সরণ ভেক্টর বের করতে বলে সবসময় কি করবা, সেকেন্ড পরবর্তী মানে শেষে যে স্থানাঙ্কটা আছে ওইটা থেকে প্রথমটা বাদ দিবা, ঠিক আছে? তাহলে 4 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 4 - 1 সাথে কি আই ক্যাপ, যেহেতু এক্স অক্ষ বরাবর আমরা একক ভেক্টর আই ক্যাপ বলে থাকি। তারপরে হচ্ছে প্লাস 5 + 1 × জে ক্যাপ। কেন প্লাস হইলো? কারণ এই মাইনাস আর ওই মাইনাসের সূত্রের মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। দেখো এগুলো আমি শিওর তোমরা কিন্তু ভেক্টরে অবশ্যই সব এগুলো জানো, ইভেন এগুলো 9 10-এও আছে। সো এটা নিয়ে খুব বেশি আমার মনে হয় কথা বলার দরকার আছে। আর -3 -2 কে ক্যাপ, তাহলে এই যে সরণ ভেক্টর কত আসলো তাহলে 3i ক্যাপ + 6j ক্যাপ মাইনাস হচ্ছে 5k ক্যাপ। তাহলে এই যে প্রথম প্রশ্নের অ্যান্সার আমার কিন্তু হয়ে গেল, ঠিক আছে? তাহলে প্রথম প্রশ্ন যেটা বলছে আর কি সরণ ভেক্টর কিন্তু আমাদের এখানে বের হয়ে গেল। ওকে, এবার সেকেন্ড প্রশ্নে বলছে উদ্দীপক অনুসারে কৃতকাজ বলের পক্ষে কিনা। ওকে, তো বলের পক্ষে কিনা এটা পরে, আগে আমরা কৃতকাজটা বের করবো, ঠিক আছে? তো এখন দেখো ভেক্টর ফরম্যাটে যদি দেওয়া থাকে, তাহলে আমরা কিন্তু জানি যে কৃতকাজ হচ্ছে কি ফোর্স এবং সরণের ডট গুণফল। তো যেহেতু আমি সরণ ভেক্টরকে আর দ্বারা প্রকাশ করছি, সো আমি এখানে হচ্ছে আর লিখবো। তাহলে ডট গুণফল করলে কি এটা অ্যান্সার চলে আসবে। তো এখানে এফ কত দিচ্ছে দেখো, এখানে 5i + 2j + 3k, আর আরটা আমি একটু আগে বের করলাম 3i + 6j - 5k। তো এই দুটো ডট গুণফল করলেই কিন্তু আমাদের কৃতকাজ চলে আসবে। এখন ডট গুণফল কিভাবে করে সবাই নিশ্চয়ই জানো, এর সাথে এর সহগ গুণ, তাহলে 3 × 5 = 15, জের সাথে জের সহগ গুণ 6 × 2 = 12, আর কে এর সাথে কে সহগ গুণ, তাহলে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস, তাহলে কত হচ্ছে 12 জুল +12 জুল। এখন দেখো বলের পক্ষে কিনা, মনে রাখবা বলের পক্ষে কৃতকাজ সবসময় কি হয় বলো তো, বলের দিকে যদি কাজ হয়, বলের দিকে বা বলের পক্ষে কাজ হলে ওইটা হবে ধনাত্মক, আর বলের বিপরীতে কাজ হইলে ওইটা হবে ঋণাত্মক, ঠিক আছে? এখন দেখো আমার কিন্তু খুব স্বাভাবিকভাবে এখানে +12 জুল আসছে, তার মানে কি পজিটিভ চার্জ, পজিটিভ কাজ আর কি। তো এখানে লিখবা যে যেহেতু W > 0, অর্থাৎ এখানে কি হয়েছে, বলের পক্ষে কাজ হয়েছে। আশা করি সবাই এটা বুঝতে পারছো, ঠিক আছে? তো সবাই এটা উঠায় না। তো ঢাকা বোর্ড 2025 সালে এই চ্যাপ্টার থেকে 2টা সিকিউ আসছিল, যেহেতু শর্ট সিলেবাস ছিল। তো সেকেন্ড যে অঙ্কটা, যে টাইপের কুয়া রিলেটেড যে টাইপের অঙ্কগুলো আছে, এই কুয়া রিলেটেড আরও অনেকগুলো প্রশ্ন আছে, সামনে আমরা যখন আগাবো দেখবো আরও এরকম ম্যাথ আছে। তো কুয়ার খুব বেসিক একটা, এটা যেটা দিচ্ছে এটা খুবই সিম্পল, খুবই বেসিক, এবং এটা হচ্ছে 9 10-এর কনসেপ্টে। তো পরবর্তীতে আরও কিছু আছে, তো ওখানে আমি আরও ইন ডিটেলসে কুয়া রিলেটেড আরও কিছু জিনিসপত্র দেখাবো। তো এই কোশ্চেনটা সব একটু দেখো। বলছে একটি কুয়া থেকে পাম্পের সাহায্যে প্রতি মিনিটে এত কেজি পানি এত মিটার গড় উচ্চতায় উঠানো হয়। তো এখানে উচ্চতা নিয়েই মেইনলি ঝামেলাটা হয়। তো গড় উচ্চতা যখন বলা থাকবে, এটা মাথায় রাখবা, এটাই তোমার ইঞ্চ। ওকে, এখানে আর 2 দিয়ে ভাগ করার কিছু নাই। আমরা সামনে দেখবো যে অনেক জায়গায় 2 দিয়ে ভাগ করতে হচ্ছে, অনেক জায়গায় আরও কিছু হিসাব নিকাশ করতে হচ্ছে। কিন্তু যদি প্রশ্নে দেখো গড় উচ্চতায় দেয়া আছে, এই জন্য কিন্তু প্রশ্নটা আমি করে দিচ্ছি, নাইলে এটা করে দিতাম না, বিকজ এটা 9 10-এর যেহেতু। তো এখানে গড় উচ্চতা যেহেতু দেওয়া আছে, মানে এইটাই হচ্ছে ইঞ্চ, বোঝা গেল? তো প্রথম প্রশ্নে বলছে কৃতকাজ কত, তো কৃতকাজ কত W = kmg/h, তাই না? তো এখানে গড় সরণই দেওয়া আছে, গড় উচ্চতাই দেওয়া আছে, মানে এটাই ইঞ্চ। তাহলে এইচের ভ্যালু হচ্ছে কত 4d, g কত 9.8, আর m কত এখানে প্রতি মিনিটে 600 কেজি পানি, তাহলে 600। তাহলে এটা গুণ করে দিলে 600 না, তাহলে গুণ করলে কত হচ্ছে 600 × হচ্ছে 9.8 × হচ্ছে
40, তাহলে 23 52 00, 23 52 00 এত জুল। তাহলে গ নাম্বার হয়ে গেল, এত জুল চলে আসলো। তার মানে গড় উচ্চতা বা গড় সরণ যদি দেওয়া থাকে ওইটাকে এইচ হিসেবে কাউন্ট করবো, ওখানে আর এক্সট্রা করে কিছু করার দরকার নেই। ওকে, তো ঘ নাম্বারে বলছে পাম্পটির দক্ষতা 50% হলে কার্যকর ক্ষমতার কিরূপ পরিবর্তন হবে। তো কার্যকর ক্ষমতা মানে আসলে কি, একটা কথা সবসময় মনে রাখবা। দেখো এখানে যে ডাব্লুটা বের হয়েছে এমজিএইচ এর ফর্মুলা দিয়ে বের করছে, তাই না? তাহলে এখান থেকে আমার পাম্পের ক্ষমতা চলে আসবে, পাম্পের কার্যকর ক্ষমতা চলে আসবে, কার্যকর ক্ষমতা। তো আমরা কিন্তু জানি পাওয়ার সমান কি W/T। তাহলে আমরা যদি এই যে এটাকে যদি টি দিয়ে ভাগ করি, খুব সম্ভবত কত দেওয়া ছিল এখানে, এখানে কিন্তু এটা মিনিটে দেওয়া ছিল, দ্যাট মিনস 60 দিয়ে ভাগ হবে। তাহলে এত ওয়াট, এত ওয়াট। তাহলে আমরা এটাকে যদি 60 দিয়ে ভাগ করি, ভাগ 60, তাহলে আমরা পাচ্ছি 3920 ওয়াট। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে কার্যকর ক্ষমতা, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে কার্যকর ক্ষমতা। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা কার্যকর ক্ষমতা মানে আসলে কি বুঝাইতেছে। দেখো একটা পাম্পের, হ্যাঁ, একটা পাম্প বা যে কোনো একটা যন্ত্র, ও টোটাল যে ক্ষমতাটা থাকে এই টোটালটা কিন্তু আমরা সবসময় ইউজ করতে পারি না, একটা অপচয় হয়। দেখা যাচ্ছে 70% আমরা ইউজ করতে পারি, 60% আমরা ইউজ করতে পারি, এটাকেই কিন্তু কর্মদক্ষতা বলা হয়। তো একটা কথা সবসময় মনে রাখবা, সূত্র বসায় করছো তার মানে ওটা কার্যকর ক্ষমতা। কথা বুঝছো? মানে পাম্পের মোট ক্ষমতা যেটা, ধরো একটা পাম্পের মোট ক্ষমতা সাপোজ 700 ওয়াট। তো দেখা গেছে এই 700 ওয়াটের মধ্যে 400 ওয়াট তোমার হচ্ছে কাজে লাগবে, বাকি 300 ওয়াট হচ্ছে অপচয় হয়ে যাবে। তাহলে এই 700 ওয়াটটা হচ্ছে টোটাল ক্ষমতা বা পাম্পের ক্ষমতা। পাম্পের ক্ষমতা কিভাবে বের করে? সাধারণত পাম্পের ক্ষমতা বলাই থাকে যে পাম্পের ক্ষমতা এত, অথবা কর্মদক্ষতার সাহায্যে বের করা যায়। আর মনে রাখবা সূত্র বসাইছো মানেই হচ্ছে ওটা কার্যকর ক্ষমতা, ঠিক আছে? আমি সূত্র দিয়ে বের করছি না, এটা থেকে ক্ষমতা বের করছি মানে এটা কি, এটা কার্যকর ক্ষমতা। তাহলে এখন আমি এক কাজ করি, পাম্পের ক্ষমতাটা কত ছিল এটা আমি একটু বের করি, যেহেতু এখানে দেয় না, কিন্তু দেখো এখানে বলা আছে পাম্পের দক্ষতা 70%। দ্যাট মিনস 70% দক্ষতা যখন ছিল তখন নিয়ে কিন্তু আমি এই এটা পাইছি, এই কার্যকর ক্ষমতাটা পাইছি। তো আমরা কি জানি এটার সমান কি বলতো, পি আউটপুট বাই হচ্ছে কি পি ইনপুট। তো কার্যকরকে আমরা কিন্তু পি আউটপুটও বলতে পারি, বুঝছো? এটাকে কিন্তু পি আউটপুটও বলা যেতে পারে। তাহলে যেহেতু 70% মানে 0.7 ইকুয়াল টু পি আউটপুটের মান বসাই, তো এখান থেকে আমি পি ইনপুটটা বের করবো আর কি। এখান থেকে পি ইনপুট বের করলে আসবে হচ্ছে তোমার এই যে 3920 ভাগ হচ্ছে 0.7, দ্যাট ইজ হচ্ছে তোমার কত আসে, 5600 ওয়াট আসে। তাহলে পি ইনপুট হচ্ছে 5600 ওয়াট। এটা মানে কি, এটা মানে হচ্ছে আমার যে মোটরটা ছিল এই মোটরের টোটাল ক্ষমতা ছিল 5600 ওয়াট, বুঝছো? তাহলে এর মধ্যে আমি কত কত আমার কার্যকর ক্ষমতা কত পাইছি, 3920 ওয়াট পাইছি। এটা কখন পাইছি, যখন আমার কর্মদক্ষতা কত ছিল, আমার কর্মদক্ষতা ছিল হচ্ছে কত পার্সেন্ট, 70%। মানে আমি আরো স্পেসিফিক করে যদি বলি, আমাদের পাম্পের টোটাল ক্ষমতা, টোটাল যেটা, এটা ছিল হচ্ছে 5600 ওয়াট। এর মধ্যে কার্যকর ক্ষমতা 3920, কখন, যখন কর্মদক্ষতা ছিল 70%। ওকে, এখন আমাকে বলছে দক্ষতা 50% হলে কার্যকর ক্ষমতার কিরূপ পরিবর্তন হবে। তাহলে দেখো নতুন ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে আমার কি পি আউটপুট, নতুন যে পি আউটপুট, আমি আবার সূত্র লিখি, এটা সমান পি আউট, যেহেতু আগে একটা ছিল পিন, পিন কিন্তু আর চেঞ্জ হবে না, কারণ মোটর তো সেম আছে, তাই না? ইনপুটটা কখনো চেঞ্জ হয় না, মোটর চেঞ্জ না করা পর্যন্ত ইনপুট সেম থাকে। তাহলে এবার কর্মদক্ষতা বলছে 50% মানে 0.5, এটা আমাকে বের করতে হবে নতুন কার্যকর ক্ষমতা, আর ইনপুট দেওয়া আছে 5600। তাহলে পি আউটপুট হচ্ছে কত বলো তো, এটাতে গুণ করলে 2800 ওয়াট। তার মানে দেখো আমাকে কি চাইছে, এখানে পরিবর্তন চাইছে বোধ হয়, কির উপরে বিয়োগ করে দিবা লাস্টে। তার মানে আমার হচ্ছে কার্যকর ক্ষমতা কি হবে, কমে যাবে, কার্যকর ক্ষমতা কমে যাবে বা হ্রাস পাবে কতখানি, এই 3920 বিয়োগ 2800 যেটা হয় ওইকে কত হচ্ছে 1120 হচ্ছে না, 1120 ওয়াট। তাহলে 1120 ওয়াট পরিমাণ আমার হচ্ছে এখানে, 1120 ওয়াট পরিমাণ আমার হচ্ছে ইয়েটা কমে যাচ্ছে, কার্যকর ক্ষমতাটা কমে যাচ্ছে, যেহেতু আমার কর্মদক্ষতাটা কমে গেছে। তাহলে দুইটা কথা মনে রাখবা, নাম্বার 1 সূত্রতে যেটা করবা ওটাই কার্যকর ক্ষমতা, আর নাম্বার 2 মোটরের মোট ক্ষমতা কখনো চেঞ্জ হয় না যতক্ষণ না তুমি মোটরটা চেঞ্জ করতেছো। ওকে, তাহলে চেঞ্জ হয় কোনটা, চেঞ্জ হয় হচ্ছে কার্যকর ক্ষমতা। 70% কর্মদক্ষতা হলে একরকম, 50% হলে একরকম, 40% হলে একরকম, 80% হলে একরকম। আশা করি সবাই বুঝতে পারছো, এটা কিন্তু 9-10-এর প্রবলেম, তো সবাই এটা উঠে নাও। তো এরপরে ময়মনসিংহ বোর্ড 2025-এর প্রশ্নটা সবাই একটু দেখো। তো হেলানো তলের প্রবলেম দেখো, কাজ ক্ষমতা শক্তিতে 3 থেকে 4টা টপিক আছে, এগুলো ঘুরে ফিরে দেয়। নাম্বার 1
তোমার হচ্ছে এই যে কুয়ার ম্যাথগুলো, মানে পাম্প বা কুয়া যেটাই বলো না কেন। নাম্বার 2 সরল দোলক, নাম্বার 3 হেলানোতল। এই যে এই তিনটা টপিক সবচেয়ে বেশি আসে। আর নাম্বার 4 হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা। এই 3 থেকে 4টে টপিকের বাইরে কিন্তু এখান থেকে প্রশ্ন তেমন একটা আসে না, মানে এর বাইরে নাইও আসলে তেমন কিছু। সো এই যে তোমার হেলানোতল, এটার কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। হেলানোতল কিন্তু অনেকেই বোঝে না, এখনও অনেকে বোঝে না। তোমাদের 1 মাস পরে পরীক্ষা যাদের দেখা যাচ্ছে এর মধ্যে 50-60% স্টুডেন্ট হেলানোতলের কনসেপ্ট বোঝে না, বাদ দিয়ে দেয়। কিন্তু ফার্স্ট পেপারে হেলানোতল কিন্তু সব জায়গাতেই লাগে, প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু হেলানোতল লাগে, ঠিক আছে? তো খেয়াল করো, এখানে আমি ছবিটা একটু আগাই, হ্যাঁ? তো আমাকে যে ছবিটা দেয়া আছে এখানে, যে এরকম একটা তল দেয়া আছে, হেলানোতল দেয়া আছে, এবং এটা এখানে বলছে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, ওকে, এটা 90 ডিগ্রি। এখানে বলছে যে এটা একটা বস্তু উপরে তুলতেছে কততে, এই বস্তুটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরের দিকে উঠাচ্ছে নাকি, হ্যাঁ। আবার এদিকে একটা বস্তু, এটাও হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরের দিকে উঠাচ্ছে, ওকে। এখানে এবি হচ্ছে কোনটুকু, এই যে এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে বি। তো এই যে এবি দিছে কত 30 মিটার, বিসি দিছে হচ্ছে 50 মিটার দেখতে পাচ্ছি, আর এডি দিছে হচ্ছে কত 5 মিটার, ওকে। তো মোটামুটি এটা হচ্ছে আমার ছবি। তো খেয়াল করো, বলছে সি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি বের করো, সি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি বের করো। তো এখন এই বস্তুর ভর কত দিছে, এই বস্তুর ভর দিছে হচ্ছে ভর কোথায় লেখা, ও 10 কেজি ভরের একটা বস্তু, এই যে 10 কেজি ভর, 10 কেজি ভরের একটা বস্তু চিত্র অনুযায়ী এরকম হচ্ছে আর কি, 10 কেজি ভরের বস্তু, হ্যাঁ। এখানে আমি কোশ্চিনে মনে হয় দেয়া নাই ওই পাশে, এটা হচ্ছে 10 কেজি ভরের একটা বস্তু, বুঝছো? মানে এটা সেম বস্তু, ঠিক আছে। এখন দেখো তোমাকে বলা হয়েছে যে সি বিন্দুতে বিভব শক্তি কত, সি বিন্দুতে বিভব শক্তি। তো বিভব শক্তি, বুঝছো, বিভব শক্তি অলওয়েজ কি হয় বলো তো, বিভব শক্তি অলওয়েজ হচ্ছে এনজিএস, বুঝছো? বিভব শক্তি ইপি ইকুয়াল টু এনজিএস। বিভব শক্তি মানে অলওয়েজ এনজিএস, ঠিক আছে। আর এইচটা হচ্ছে সরলরৈখিক দূরত্ব, মানে সোজা এই যে এসি, এই হাইটটাই হচ্ছে তোমার বিভব শক্তির এইচ আর কি, ঠিক আছে। বিভব শক্তি মনে রাখবে, ইভেন এই পয়েন্টে যদি বিভব শক্তি বলতাম না, তাও হচ্ছে এই যে এই হাইটটা হতো বিভব শক্তির হাইট। তো বিভব শক্তি মানে অলওয়েজ হচ্ছে কত বলো তো, সরাসরি যে হাইটটা লাগে ওইটা। তো খেয়াল করো, তো সি বিন্দুতে এম তো 10 কেজি, জি তো 9.8, আর এইচ এখন এটা বের করতে হবে। তো এটা তো একটা সমকোণী ত্রিভুজ না, এই যে এই পাশে 90, এই পাশে 90। তো সমকোণী ত্রিভুজের তুমি এখান থেকে কিন্তু এই এসিটা কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারবা। যেমন ধরো এই যে এটা দেওয়া আছে 30, এটা দেওয়া আছে কত 50 বোধহয় দেওয়া ছিল না, 50 মিটার দেওয়া ছিল, হ্যাঁ 50 মিটার দেওয়া ছিল। তাহলে এখান থেকে এসি সমান আমরা বলতে পারি না যে ওই যে অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে কি ভূমি স্কোয়ার। তো 30 মানে কি 50 মানে কি 2500 বিয়োগ 900 1600, তাহলে কত 40 মিটার, তাহলে ইন্টু হচ্ছে কত 40। তাহলে এটা করলেই কিন্তু আমাদের এখান থেকে অ্যান্সারটা খুব সিম্পলি চলে আসবে, 10 × 9.8 × 40, দ্যাট ইজ হচ্ছে 3920। তাহলে 3920 জুল হচ্ছে এখানে তোমার হচ্ছে পি পয়েন্টের মোট বিভব শক্তি। তো এরপরে খেয়াল করো, ঘ নম্বরে বলছে যে কোন পথে, হ্যাঁ কোন পথে যেতে ইঞ্জিনটির বেশি শক্তি ব্যয় হয়েছে। তো বেশি শক্তি মানে হচ্ছে বেশি কৃত কাজ যেটাতে হবে সেটাতে বেশি শক্তি। তো খেয়াল করো, এই প্রবলেমটা না একটু এক্সেপশনাল বলতেছি, কারণ কি, কারণ এখানে কিন্তু ত্বরণ দেয়া আছে, তাই না? যদি কোনো ত্বরণ না দেয়া থাকতো, বুঝছো, তখন কিন্তু এটা নর্মালি আমি যদি করতাম, তখন এই সিডি পথেও যা কৃতকাজ হইতো, বিসি পথেও একই কৃতকাজ হইতো। কারণ কৃতকাজ সবসময় ডিপেন্ড করে আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যকার সোজা যে ডিস্টেন্সটা, এটার উপর। সো তুমি ডিসি পথে গেলেও তোমার হচ্ছে এখানে স্মরণ হইতে এসি, আবার তুমি বিসি পথে গেলেও তোমার স্মরণ হইতে এসি, বুঝছো? তা দুই ক্ষেত্রে সমান হতো। তবে এখানে যেহেতু ত্বরণ দেয়া আছে না, তার মানে এখানে দুই জায়গায় সমান নাও হতে পারে, আমাকে বের করে দেখতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, তো খেয়াল করো, তাহলে এখন আমরা যদি প্রথমে কাজ করি, ডিসি পথে ব্যয়িত শক্তি বা কৃতকাজও বলতে পারি আমি, সমস্যা নাই। যেহেতু এখানে কি বলছে যে কোন পথে ইঞ্জিনটির শক্তি বেশি ব্যয় হবে, তাহলে ব্যয়িত শক্তি। তাহলে দেখো এই সিডি পথে বা ডিসি পথে যদি বলি, তাহলে এখানে কি কি শক্তি আছে? প্রথম যেটা, সেটা হচ্ছে সি বিন্দুতে গেছি, ডি থেকে সিতে গেছি না, তাহলে এটার বিভব শক্তিটা কিন্তু কাজে লাগছে, তাই না? সি বিন্দুতে বিভব শক্তি প্লাস হচ্ছে মানে মোট, মনে করে আমি টোটাল শক্তি ব্যয় করতেছি, তাহলে এখানে যাইতে কি একটা বিভব শক্তি আছে সিতে, মানে আমি ধরো এখান থেকে এখানে গেছি, তাহলে কি ডিতে বিভব শক্তি ছিল 0, আর সিতে তো একটা বিভব শক্তি আছে, তাই না? তাহলে এই পরিমাণ শক্তি তো তোমাকে দিতে হবে। প্লাস দেখো যেহেতু ত্বরণ দেওয়া আছে, মনে রাখবা ত্বরণ যদি দেওয়া থাকে না, তাহলে তুমি কি করবা, ডাইরেক্ট এফএস, ওকে, ডাইরেক্ট এফএস করে দেবা, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে ভাইয়া এখানে থিটা টিটা নিলাম না, আচ্ছা সি বিন্দুর বিভব শক্তিটা আমি একটু আগে মনে বের করছিলাম,
3920। এফএস দেখো ত্বরণ যেদিকে, ত্বরণ এইদিকে না, আমার এইদিকে সরণ কতটুকু, এদিকে সরণ কিন্তু ডিসি, কথাটা বুঝছো? মানে আমার সরণ যেদিকে ওই ত্বরণও কি একই দিকে হয়েছে, বা আমি এভাবে চিন্তা করি একই দিকে হয়েছে, ওটা বাদ দাও, তোমার এখানে ত্বরণটা ডিসি বরাবর হয়েছে, তাহলে আমি সরণটাও যদি ডিসি কাউন্ট করি তাহলে কিন্তু আমার এখানে মধ্যবর্তী কোণ থিটা টিটা এগুলো নেওয়ার আর কোনো দরকার নেই। মনে করো আমি গেছি যেদিকে, আমার ত্বরণ ওই দিকে, এসও একই দিকে, তাহলে দুইটার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়ে যাচ্ছে না? তাহলে ডাইরেক্ট এফএস লিখলেও কিন্তু হচ্ছে। কথা বুঝতে পারছো? এখানে কিন্তু উপাংশ টুপাংশ এগুলো করার কোনো দরকারই নেই, কারণ তাহলে আমি কি করবো, সিডির ভ্যালুটা বাইর করবো। কারণ কি, এই ত্বরণটা সিডি বরাবর কাজ করছে, তো সিডিটা আমি তো এই যে এসিটা মনে হয় বাইর করে ফেলছিলাম আগের অঙ্কে, এটা মেবি 40 মিটার আসছিল আমার যতদূর মনে পড়ে। তো এই যে সিডি সমান কত হচ্ছে, √, যেহেতু ওটা পিথাগোরাস অ্যাপ্লাই করতেছি আমরা, 5 × 5 = 25, তাহলে এটা কত হচ্ছে 1625। তাহলে এটা করলে কিছু একটা হবে, তাহলে আমি এটা একটু বের করে নিই। হ্যাঁ, √1625, তাহলে এটা আসতে হচ্ছে 40.31, 40.31, তাহলে এত মিটার। ওকে, তাহলে এফএস, এফ মানে কি, এমএস যেহেতু ত্বরণ দেয়া আছে, তাহলে 3920 যোগ হচ্ছে এম কত ছিল জানি 10 কেজি, ত্বরণ তো 3, আর এস আমি এখানে বাইর করলাম 40.3, তাহলে যেটা যোগ করলে কিন্তু আমার অ্যান্সারটা চলে আসবে। আশা করি সবাই বুঝতেছো। 20 যোগ হচ্ছে 10 × 3 × 40.3, তাহলে এটা আসতেছে 5129.3 এত জুল। তো 5129.3 জুল আসছে। হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা বিসি পথে চেক করবো। হ্যাঁ, যে বিসি পথে যেটা, তো বিসি পথে কি প্রসেস কি সেম হবে না? বিসি পথে ব্যয়িত শক্তি সেম হবে কিন্তু। তাহলে এখানে কিন্তু 3000 মানে সি বিন্দুর বিভব শক্তি প্লাস হচ্ছে এফএস, তাই না? এফএস, আশা করি সব বুঝছো। মানে একই ঘটনাই তো এবার এবার সে ঘটবে। তো সি বিন্দুর বিভব শক্তি তো সেম আছে ভাইয়া, 3920 আছে। আর এফএসটা কি হবে? এখন এফএস ওই সেম এমএএস, তাহলে 10 × এ কিন্তু 3 দেওয়া আছে, আর এটার এস কিন্তু 50 মিটার। কারণ এটার রেসটা কত বলো তো, এটার রেসটা হচ্ছে বিসি না? তুমি কি বিসি বরাবর এই ত্বরণে গেছো না, বিসি বরাবর, তাহলে কি বিসি কত 50, এটা কিন্তু আমার প্রশ্নে দেয়া ছিল। তাহলে এটা যদি আমি বাইর করি দেখো, তাহলে 3920 যোগ হচ্ছে 10 × 3 × 50, তাহলে এটা আসতেছে হচ্ছে 5420, তাহলে 5420 জুল। ওকে, তো খুব স্বাভাবিকভাবে এই পথে আমার শক্তি বেশি লাগছে, তার মানে কি আমার হচ্ছে এই বিসি পথে ব্যয়িত শক্তি বেশি, বুঝলেন? শক্তি বেশি। তো ময়মনসিংহ বোর্ড 2025 এখান থেকে আরেকটা প্রশ্ন আসছিল, তো ওইটা আমরা এখন দেখব। তো খেয়াল করো, তোমার হচ্ছে এটা কিন্তু সরল দোলকের ম্যাথ। তো আমি কিন্তু আগে বলছিলাম যে এখানে টোটাল 4 টাইপের অঙ্ক হয় সাধারণত, যার মধ্যে এই সরল দোলকের টাইপটা আসতে পারে, বেশ গুরুত্বপূর্ণ। এবং মজার ব্যাপার হচ্ছে এই একটা প্রশ্ন দেখলে তোমার এই একই ধরনের সবই তুমি পারবা, এবং আসলে এটাই আসবে, হয়তো ভ্যালু চেঞ্জ করে দিবে। তো খেয়াল করো, দেখো বলছে চিত্রে একটি দোলক এ বি, আমি এটা একটু ছবি আঁকাই, তোমরা একটু দেখো, প্রশ্ন তো এখানে অ্যাড করা হচ্ছে, তো একটু দেখো। বলছে চিত্রে একটা দোলক এ বি সি ডি, ঠিক আছে, ABCD পথে দোলছে। বি হচ্ছে সাম্যবিন্দু, মানে বি হচ্ছে সাম্যবিন্দু, এ এবং ডি সর্বোচ্চ বিন্দু, এ এবং ডিটা সর্বোচ্চ বিন্দু। ওকে, ভালো কথা। এবং এখানে কিছু অ্যাঙ্গেল দেওয়া আছে, যেমন এই অ্যাঙ্গেলটা হচ্ছে খুব সম্ভবত 60 দেওয়া আছে, আর এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এটা একটু আগায় দিই। হ্যাঁ, যেহেতু এটা অনেক বেশি হয়ে গেল, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি, তাই না? এখানে প্রথম যে প্রশ্নটা বলছে এ বিন্দুতে দোলকটির বিভব শক্তি বের করো। এখানে আর কিছু কি দেওয়া আছে? হ্যাঁ, এখানে এল দেওয়া আছে, এল হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, দ্যাট ইজ হচ্ছে 2 মিটার, 2 মিটার দিয়ে দিছে। আর ভর, এই ববের ভর দিছে হচ্ছে 4 কেজি, যেটা অনেক বেশি আসলে। তো যাই হোক, সমস্যা নেই, যেটা দিছে ওটা আমরা করবো। তো বলছে এই বিন্দুটির বিভব শক্তি। তো দেখো, আমাদের মেইনলি সরল দোলকের অঙ্গগুলোতে দুইটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে গতিশক্তি এবং আরেকটা হচ্ছে বিভব শক্তি, ঠিক আছে? তো খেয়াল করো, তো আমাকে এই বিন্দুর বিভব শক্তি বলছে, তাই না? তো মনে রাখবা, সরল দোলকের ক্ষেত্রে সাম্যাবস্থাটাকে আমরা ভূমি চিন্তা করি, বুঝছো? এটাকে আমরা বেস চিন্তা করি। ওকে, এখন আমি তোমার থেকে জানতে চাইছি এ বিন্দুর বিভব শক্তি। তোমাদের কি নিশ্চয় মনে আছে, আমি একটু আগেই কিন্তু বলছিলাম যে ভাইয়া বিভব শক্তি যদি বের করতে বলে তাহলে কি করতে হয় বলো তো? ধরো এটাকে আমি একটা দিলাম এ, ধরে নাও এটাকে এ দেখলাম। বিভব শক্তি মানে অলওয়েজ কি হয়, ভূমি থেকে সরাসরি দূরত্ব, বা ভূমি থেকে যে উচ্চতাটা থাকে।
তো আমার ভূমি যদি আমি বিকে চিন্তা করি, তাহলে এই এ বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তির হাইটটা কি? ও এ না? তাহলে এ বিন্দুর আমি যদি বলি যে এ বিন্দুর বিভব শক্তি বের করতে গেলে এ বিন্দুর বিভব শক্তির ক্ষেত্রে হ্যাঁ ইপি ইকুয়াল টু কি বলতো? এম জি ইন্টু কি এইচ এর মান কি? ও এ, তাই না? কারণ বিভব শক্তির ক্ষেত্রে হাইটটা কি হয়? ভূমি থেকে সরাসরি উচ্চ দূরত্ব যেটা, তো এটা তো আমার ভূমি থেকে সরাসরি হচ্ছে, তাই না? আর আমাকে ও এ বের করতে হবে। দেখো এখানে ও এ যে কথা, আমি যদি এখানে ধরো আরেকটা বিন্দু ধরে নাও, এখানে ই দিচ্ছি, এই বি কি একই কথা না? ও এ না লেখে আমি যদি বি লিখি, তাহলে কি একই জিনিস মিন করে না? একই জিনিস কিন্তু মিন করে, তাই না? কারণ আমাকে বিটা বের করতে হবে। কিভাবে বি বের করা যায়? তো খেয়াল করো, বি সমান আমরা কিন্তু বলতে পারি, ধরো এটা 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 পি বিন্দু ধরলাম, তাহলে পিবি মাইনাস হচ্ছে পিই, বলা যায় না? অবশ্যই বলা যায়, ছবিটা ভালো করে দেখলে বুঝতে পারবা, বলা যায়। তো মেইনলি আমার টার্গেট হচ্ছে ভাই এই বি, এই অংশ এইচটা বের করা। তো এটা বের করার জন্য এখন আমাকে কি করতে হবে? এই পিবি থেকে আমি করবো কি, পিই বাদ দিব। তো পিবিটা কিন্তু আমার সুতার দৈর্ঘ্য এল, তাই না? তাহলে পিবি কত? 2। পিবিটা তো সুতার দৈর্ঘ্য, তাই না? এই সুতাটাই কি হয়েছে, এই ধরো এটা সুতা, এই সুতাটাই কিন্তু এইভাবে ঝুলতে ঝুলতে এখানে গেছে, দেন এইভাবে গেছে, এইভাবে গেছে, তাই না? ওকে, হোয়াট ইজ পিই? এখন দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে না? এই যে এই অংশটা আমি যদি চিন্তা করি, ধরো এটাকে আমি বললাম পি, এটাকে বললাম এ, এটাকে বললাম ই, তো এটা তো একটা সমকোণী ত্রিভুজ। এবং এই সমকোণী ত্রিভুজের অতিভুজটাই কি সুতার দৈর্ঘ্য না? মানে কি, এই সুতাটাই কিন্তু দুলতে দুলতে এখানে গেছে। তোমার কাছে মনে হইতে পারে যারা এটা ক্লিয়ার না, যে ভাই এটা বড়, পি এ তো ছোট দেখা যায়, এগুলো মিশে দিচ্ছে, এগুলো ধরো নাই, এগুলো নাই, এগুলো কিচ্ছু নেই, এগুলো কিচ্ছু নেই। তো এখন তোমার কাছে মনে হইতে পারে যে ভাই এই আপনার হচ্ছে কি এই পি এটা তো ছোট পিবির চেয়ে, আরে এটা তো ছোট না রে ভাই, এই জিনিসটা এখানে আছে এইভাবে গেছে, এটাকে দেখতে ছোট লাগতেছে কারণ এটা অ্যাঙ্গেলে গেছে, জিনিসটা তো একই, তাই না? তাহলে পি এটা কিন্তু আসলে কি বলতো, পি এটা কিন্তু সুতার দৈর্ঘ্য, দ্যাট ইজ কত? 2 মিটার। ওকে, আর এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি দেয়া আছে, আর আমার টার্গেট পি বের করা। পি হচ্ছে ভূমি আর পি হচ্ছে অতিভুজ cos থিটা। তাহলে কি এখানে আমি বলতে পারি না যে পি সমান কি, মানে cos থিটা ইকুয়াল টু কি বলতো? আমি ভেঙে ভেঙে লিখতেছি, cos 60 ইকুয়াল টু কি, ভূমি বাই অতিভুজ। তাহলে পি সমান কি বলতো? 2 cos 60। তাহলে এখানে বসাই 2 cos 60, আর cos 60 মান তো হয় হাফ, তাহলে 2 ইন্টু হাফ কত? 1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 1 মিটার। তাহলে এই বি এর যে ভ্যালু, এই বি এর ভ্যালু হচ্ছে কত বলতো ভাইয়া? বি এর ভ্যালু হচ্ছে 1 মিটার। বোঝা গেল? তাহলে এই যে এখানে এম জি এম দেওয়া ছিল 4 কেজি, জি হচ্ছে 9.8, আর বি কিন্তু 1, তাহলে এত জুল। তাহলে 4 ইন্টু 9.8 কত হয়? 39.2 জুল। এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? তাহলে প্রথমটার অ্যান্সার কিন্তু শেষ। হ্যাঁ, আমি তো একবার চেক করি হিসাব ভুল হইলো কিনা। না, ঠিক আছে। তাহলে আমার কিন্তু প্রথমটা হয়ে গেল। তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 39.2 জুল। আশা করি সবাই এটা বুঝছো। না বুঝলে আবার ভিডিওটা কেটে দিয়ে আবার দেখো, কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা না বুঝলে কিন্তু পরেরটা বুঝবা না। তো দেখো সেকেন্ড কোশ্চেনে বলছে সি বিন্দুতে গতিশক্তির বিভব শক্তি বের করো। সি বিন্দুতে গতিশক্তি ও বিভব শক্তি বের করো। আচ্ছা বলো তো এ বিন্দুর বিভব শক্তি কত? এ বিন্দুর বিভব শক্তি, সরি গতিশক্তি কত বলো তো? এ বিন্দু কি সর্বোচ্চ বিন্দু না? তো সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি কত হয়? সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি কিন্তু কত হয়? 0 হয়, তাই না? তাহলে মোট শক্তি ধরো যদি চাইতো, তাহলে এখানে মোট শক্তি এ বিন্দুতে মোট শক্তি কত বলো তো? তাহলে এ বিন্দুতে মোট শক্তি কত? মোট শক্তি হচ্ছে 39.2 যোগ 0, দ্যাট ইজ ওই 39.2 জুল, তাই না? বুঝতে পারছো? ক্লিয়ার? এটা এটা কিন্তু চাই না, আমি এক্সট্রা জাস্ট দেখালাম। তো খেয়াল করো এখানে ঘ নম্বর প্রশ্ন বলছে সি বিন্দুর ক্ষেত্রে তুমি এবার ই বের করো, এগুলো বের করো, এই গতিশক্তি বিভব শক্তি দুইটাই বের করো। তো আমরা করি তাহলে সি বিন্দুর ক্ষেত্রে। দেখো তাহলে সি বিন্দুর ফার্স্টে বিভব শক্তি বের করি, যেহেতু আমরা বিভব শক্তি দেখলাম এখানে। সি বিন্দুর বিভব শক্তি, তো সি বিন্দুর বিভব শক্তি বের করার জন্য ওই সেম প্রসেস, আবার এখান থেকে একটা লম্ব আঁকাতে হবে এইভাবে সোজা। তাহলে ওই একই কাহিনী হচ্ছে আবার। তাহলে যে এখানে আমি যদি বলি, ধরো এবার আমি এটাকে বললাম হচ্ছে, এটাকে এফ বললাম, ওটাকে যেতেই বলছিলাম এটাকে এফ বললাম। তাহলে আমার কি হচ্ছে বলো তো? সি বিন্দুর ক্ষেত্রে এইচ সমান কি? সি বিন্দুর এইচ হচ্ছে কত? বিএফ। ওই একই কাহিনী, কিন্তু একই কাহিনী আবার করা হয়েছে। তাহলে কি এখানে আবার ওই সমকোণী ত্রিভুজের কনসেপ্ট দিয়ে, যে এখানে আবার একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেল, তাহলে এটার কনসেপ্ট দিয়ে আমি করে ফেলতে পারবো। তাহলে এটার যে অতিভুজ হচ্ছে কি পিসি, আর এটা হচ্ছে কত? পিসিএফ। এটা কত? 2 মিটার। এবার কোণ হয়েছে 30 ডিগ্রি। তাহলে এবার ওই সেম কাহিনী করি আমি, আবার আমার ভূমি লাগবে, তাহলে cos 30 ভূমি বাই অতিভুজ। তাহলে পি সমান হচ্ছে 2 ইন্টু cos 30। ঠিক আছে, তাহলে 2 ইন্টু cos 30, তাই না? cos 30 মান তো কত? √3/2, তাহলে হচ্ছে √3।
তাহলে বিভব শক্তি কত হচ্ছে mg ইন্টু হচ্ছে কি বলো তো mg ইন্টু এই কি এখানে সি বিন্দুর ক্ষেত্রে বিএফ, দ্যাট ইজ হচ্ছে 4 কেজি 9.8 ইন্টু হচ্ছে √3। তাহলে সি বিন্দুর বিভব শক্তিটা আমি বের করে ফেলি। সি বিন্দুর বিভব শক্তি হচ্ছে তাহলে কত হচ্ছে 4 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে √3। তাহলে 67 পয়েন্ট কত আসছে 67.89 জুল আসছে। এত তো আসার কথা না, কিছু একটা ভুল হয়েছে। তো দেখো তাহলে বিএফ হচ্ছে কত, এটা 4 ইন্টু 9.8, আর এই বিএফ এর ভ্যালু কিন্তু কত হচ্ছে বলো তো, এই আমি যদি এখানে বলি তাহলে এই যে পিবি মাইন ওই আগেরটার মতোই পিবি মাইনাস পিএফ, বোঝা গেল? এটা আগেরটার মতোই না, এখানে পি না সরি এটা পিএফ, এটা তো আমি এফ ধরছি, এখানে পি লিখে রাখছি, তাহলে এই যে পিএফ হয়ে যাবে, এটা পিএফ হয়ে যাবে, বুঝলেন? তাহলে আমি এখানে যদি করি তাহলে 4 ইন্টু 9.8, পিবি কত, পিবি হচ্ছে 2, আর এটা কত 2 বিয়োগ √3। এটা কিন্তু আগেরটার মতোই। সো মানে আমি গ নাম্বার যেটা করছি ওইটাই কিন্তু আলটিমেটলি আবার করা হয়েছে। সো আমার মনে হয় না এটাতে কারো কোনো সমস্যা আছে বা থাকার কথা না। তাহলে 10.5 জুল হচ্ছে, তাহলে 10.5 জুল। আচ্ছা, এবার সি বিন্দুর গতিশক্তি শোনো, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি। তো গতিশক্তির সূত্র তো হাফ এমভি স্কোয়ার, তাই না? তো ভিস হাফ এমভি স্কোয়ার, এটা কিন্তু 2-3 ভাবে করা যেতে পারে। তো সব থেকে সিম্পলেস্ট ফর্মটা আমি তোমাদের দেখাচ্ছি। তো ভি স্কোয়ার সমান আবার কি বলো তো, ইউ স্কোয়ার ইন্টু ইউ স্কোয়ার প্লাস 2jx। তো সর্বোচ্চ অবস্থানে ইউ তো 0 ছিল, তাই না? তাহলে আমি সর্বোচ্চ অবস্থানের সাপেক্ষে যদি চিন্তা করি তাহলে আলটিমেটলি ঘুরে ফিরে কত হচ্ছে, এখানে 2jx হচ্ছে, তাই না? হাফ ইন্টু এম ইন্টু 2jx, তাহলে ঘুরে ফিরে mg ইন্টু এইচ হচ্ছে। তবে গতিশক্তির এইচটা আসলে কত দেখো, গতিশক্তি বের করার সময় আমরা কি করি জানো? এটা ধরো এখানে গেছে, দেন এই যে আসছে, আবার গেছে, আবার আসছে, তাই না? তো গতিশক্তির ক্ষেত্রে একটা কথা মনে রাখবা, গতিশক্তির ক্ষেত্রে যখন আমরা কিন্তু mjh দিয়ে করাটা ইজি, এটা কিন্তু এই যে উপাংশ দিয়েও করা যায়, যে উপাংশ দিয়ে, বাট আমার কাছে মনে হয় গতিশক্তি এইচ দিয়ে করাটা সহজ। তো এইচ দিয়ে করতে গেলে তুমি কি করবা, জাস্ট একটা কাজ করবা। দেখো আমি জিনিসটা একদম ভালো করে এখানে আবার আগাচ্ছি, খেয়াল করো। মনে করো এই ছবিটা আমি আগাচ্ছি, এটা হচ্ছে আমার সর্বোচ্চ বিন্দু ডি, আর এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 60। মানে এই পাশে যদি সর্বোচ্চ বিন্দু 60 ডিগ্রি হয়, ওই পাশেও কিন্তু 60 ডিগ্রি হবে। সর্বোচ্চ বিন্দু কিন্তু একই কোণেই কিন্তু হবে এখানে, ঠিক আছে? কারণ এগুলোতে কোনো ফ্রিকশন আমরা হিসাবে নিই না, ঘর্ষণ বল কিন্তু বাদ দিই। তো খেয়াল করো, এখন আমার টার্গেট হচ্ছে এই সি বিন্দুর গতিশক্তি বের করা। তো এখানে এটা ধরো বি বিন্দু, হ্যাঁ এটা বি বিন্দু, মানে এটা হচ্ছে সাম্যাবস্থা। তো আমি তো তোমাকে বললাম যে ভাই বিভব শক্তি কতটুকু, এই যে এইটুকু হাইট ভূমি থেকে উচ্চতা। আর গতিশক্তি মনে রাখবা, গতিশক্তি হচ্ছে কোথা থেকে গতিশীল হয়েছে, ওইখান থেকে হাইট। তো এখানে ডি বিন্দু থেকে গতিশীল হয়েছে না, ধরো ডি থেকে সিতে আসছে, তার মানে আলটিমেটলি সে কি এতটুকু নামছে না, এই যে এতটুকু নামছে না, এতটুকু নামছে না। বুঝো বিষয়টা বুঝতে পারছো? সর্বোচ্চ বিন্দু থেকে হিসাব করবে অলওয়েজ। সর্বোচ্চ বিন্দু ডি না, এই সর্বোচ্চ বিন্দুর আদিবেগ 0 কিন্তু, এই জন্য কিন্তু আমি এখানে ইউ এর মান 0 ধরতে পারছি, নাহলে ইউ কিন্তু আমি 0 ধরতে পারতাম না, কারণ আমি হিসাবটা করতেছি সর্বোচ্চ বিন্দুর সাপেক্ষে, আর সর্বোচ্চ বিন্দুর বেগ কি হয়, 0 হয়। তো তাহলে খেয়াল করো, তার মানে আমাকে এবার কি বের করতে হবে জানো, যে আমি যদি যে এখান থেকে একটা লম্ব আগাই, এটাকে ধরো জি বললাম, তাহলে এটা তো এফ ছিল, আর এটা হচ্ছে কত, জি। তাহলে এই এফ জিটা আমাকে এবার হচ্ছে তোমার বের করতে হবে, বুঝছো? তাহলে বুঝতে পারছো কথাটা ক্লিয়ার? এটা ছবিটা বুঝলে কিন্তু কাজ শেষ। তাইলে এগুলো মিশে দিলাম, হ্যাঁ এগুলো মিশে দিলাম। তাহলে গতিশক্তির ক্ষেত্রে কিন্তু ঘুরে ফিরে কি হলো, তাহলে mg ইন্টু, এবার এইচ এর ভ্যালু তাহলে কত হবে, fg। বোঝা গেল? এটা না বুঝলে কিন্তু সমস্যা আছে, সড়ক দলে কিন্তু পরীক্ষা আসতে পারে। ভালো করে একটু দেখো, শুরু থেকে আবার দেখো। আমি কিন্তু সব ইন ডিটেলসেই বলছি, মানে না বোঝার মতো আসলে আমি কোনো অপশন রাখি নাই। তো দেখো, এরপর না বুঝলে কমেন্ট করতে পারো যে ভাই বুঝি নাই, দরকার এটা আমি আবার দেখাই দিলাম এক্সট্রা করে। তো যাই হোক, তাহলে এম হচ্ছে 4 কেজি, জি হচ্ছে 9.8। এবার এফ জি কতটুকু, এফ জি হচ্ছে পিএফ মাইনাস হচ্ছে পিজি, পিএফ মাইনাস হচ্ছে পিজি। বোঝা গেল? তাহলে পিএফ ছিল হচ্ছে √3, তাহলে 4 ইন্টু 9.8 √3, আর আমার লাগবে হচ্ছে পিজি। এই পিজিটা কত, পিজিটা দেখো, এগুলা মিশাই দিলাম, হ্যাঁ। তো পিজিটা তো এখন আমার মনে হয় তোমরাই বের করতে পারবা। এই যে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে না, এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই যে ড্যাডিজ হচ্ছে কত, পিজির এটা কত ছিল, এটা ছিল বোধহয় 60 ডিগ্রি। এই ত্রিভুজের কিন্তু এটা 60 ডিগ্রি, এখানে কিন্তু
সর্বাধিক বিন্দু যেহেতু, সো ওই পাশে 60 হলে এই পাশেও 60 হবে। তাহলে এই যে এটা তো আমার 2 মিটার ছিল, তাহলে এই যে এটা হচ্ছে পি, এটা হচ্ছে জি। তাহলে ওই যে cos 60 = আমি আবার কি বলতে পারি, ভূমি বাই অতিভুজ। তাহলে পিজি হচ্ছে তোমার কত হচ্ছে, 1 হচ্ছে, তাহলে √3 - 1, তাহলে 4 × 9.8 ইন্টু হচ্ছে √3 - 1। তাহলে এটা করলে যেটা হয় আর কি, ক্যালকুলেটর কোথায়, হ্যাঁ, তাহলে এই যে দেখো, তাহলে হচ্ছে 4 × 9.8 ইন্টু এখানে হচ্ছে √3 - 1। তাহলে এটা হচ্ছে তোমার 28.69, 28.7 আমি বলতে পারি, 28.7 এত জোর। তো একটা মজার ব্যাপার, এটা কিন্তু তাহলে চলে আসলো আমার, এখানে কিন্তু আমার ইয়েটা চলে আসলো, কি বলে, ওই গতিশক্তিটা কিন্তু চলে আসলো, তাই না? আর সেমভাবে বিভব শক্তিটা তো আমি অলরেডি দেখাইছি, আশা করি সব এটা বুঝতে পারছো। মজার ব্যাপার কি জানো, বিভব শক্তি তো আসছে তোমার 10.5 আসছিল। তো এই দুটো যদি যোগ করা হয় না, তাহলে কিন্তু আমার ঘুরে ফিরে এই সি বিন্দুর মোট শক্তি তাহলে কি আসবে বলো তো? মোট শক্তি ওই ঘুরে ফিরে কিন্তু ওই 39.2, যেটা আমার আগের প্রশ্নে আসছিল, তাহলে ওই 39.2 জুল। তো এরকম প্রশ্ন কিন্তু আরো অনেক বোর্ডে আসছে, যে দেখাও যেটা শক্তি সংরক্ষণশীলতা মানে, তাহলে কি তখন তুমি বলবা যে বি বিন্দুতে 39.2, আবার সি বিন্দুতে 39.2, তার মানে এটা অবশ্যই শক্তি সংরক্ষণশীলতা মানছে। যদি না সমান হইতো তখন কি হইতো বলতো? সমান না হওয়া মানে তোমার অঙ্কটা ভুল হয়েছে, তুমি আবার শুরু থেকে চেক করবা, কারণ এগুলা কেস কিন্তু অলওয়েজ শক্তি সংরক্ষণশীলতা মানবে, কারণ এখানে কোনো ঘর্ষণ বলটল দেওয়া নাই, তাই না? তাহলে এই সবাই বুঝতে পারছো? তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে, আমি আরেকবার সামারি করে লাস্ট কথাটা বলি, তুমি এগুলা এমনি বের করতে পারবা যদি ছবিটা বোঝো। এই ছবিটা আরেকবার আমি একটু দেখাই। মনে করো এটা সাম্যাবস্থা, এটা সি যে কোনো একটা বিন্দু, মানে আমার কাছে তো আসলে এরকম দড়ি টড়ি নাই কোনো, থাকলে আমি হয়তো দেখাতে পারতাম, এই মুহূর্তে নাই। তো ধরো আমি বারবার এই যে এটার কথাই বলতেছি, এটাই মনে করো একটা সরল দোলক, এটাই যেভাবে গেছে দেন এইভাবে আবার ব্যাক আসছে। তো সি হচ্ছে মাঝামাঝি কোনো একটা বিন্দু, ডি হচ্ছে সর্বোচ্চ বিন্দু, আর বি হচ্ছে ভূমি, বেস, যেখান থেকে শুরু হয়েছে বা সাম্যাবস্থা। এখন গতিশক্তির ক্ষেত্রে কি করবা, যেমন সি বিন্দুর গতিশক্তি সর্বোচ্চ বিন্দু থেকে আর দূরত্ব আর উচ্চতা বের করবা। তাহলে সর্বোচ্চ বিন্দু থেকে একটা লম্বা আঁকাবা, ওখান থেকে লম্বা আঁকাবা, তাহলে এটা হচ্ছে গতিশক্তির হাইট এফজি। এরপর ছবির দিকে তাকালে নিজে বুঝতে পারবে এফজি কেমনে বের করতে হবে, বোঝা গেল? এরপরে বিভব শক্তি, বিভব শক্তি অলওয়েজ সেম, ভূমি থেকে উচ্চতা, তো ভূমি থেকে উচ্চতা বিএফ বা এফবি যাই বলো না কেন, ডাইরেক্ট এখন ছবির দিকে তাকে নিজেই বুঝবা যে ওগুলো কেমনে বের করতে হবে, কারণ ত্রিকোণমিতি তো সবাই পারো, এগুলো কস থিটা সাইন থিটা তো সবাই পারো না? তোমাকে জাস্ট বুঝতে হবে কোন হাইটটা কোথায় নিবা। এটা কিন্তু অনেকে বোঝে না, এটা নিয়ে কিন্তু ব্লান্ডার করে ফেলে, জিনিসটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে। আশা করি সবাই এটা বুঝতে পারছে, ঠিক আছে? এবং মোট শক্তি অলওয়েজ সমান হবে, যে কোনো বিন্দুর মোট শক্তি অলওয়েজ সেম হবে, ঠিক আছে? তো ঠিক আছে, সবাই এটা উঠে নেন। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2025, এবং এটা হচ্ছে তোমার পানিপূর্ণ কুয়ার অঙ্ক। এবং আমি আগেই বলছি এই কুয়া রিলেটেড ম্যাথগুলো ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ। এখন কথা হইতেছে একই ধরনের প্রশ্ন, দেখো এখানে রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ড, এই তিনটা বোর্ডে 2025 সালে মোটামুটি এই একই ধরনের ম্যাথই দিছিল অলমোস্ট, মানে এটা বুঝে গেলে ওগুলো তোমরা নিজেরাই পারবা। এবং ঢাকা বোর্ড 2024 সালে আবার এই একই ধরনের প্রশ্নটাই দিছিল। তো আমরা হচ্ছে এখানে একটা প্রবলেম দেখবো, আমি হচ্ছে রাজশাহী বোর্ড 2025-এর প্রবলেমটা দেখাবো, এবং এইটা বুঝলে তোমরা হচ্ছে এই 5টা প্রশ্নই কিন্তু করতে পারবা বা 4টাই করতে পারবা, ঠিক আছে? এবং তোমরা এই ভিডিওটা দেখার পরে তোমরা হচ্ছে এই প্রবলেমগুলো বাসায় বাকি যেগুলো আছে নিজে নিজে একটু সলভ করবা, করে তোমরা চাইলে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করতে পারো, সেক্ষেত্রে আমি ওগুলোর চেষ্টা করবো আবার হচ্ছে এক্সট্রা করে একটা ভিডিও দেওয়ার। তো দেখো কি বলছে, খুবই ইম্পর্টেন্ট, রাজশাহী বোর্ড 2025। দেখো বলছে একটা পানিপূর্ণ কুয়ার গভীরতা, মানে আমি এখানে ছবি আঁকাই, তোমার প্রশ্নটা দেখো, সমস্যা নাই। একটা পানিপূর্ণ কুয়ার গভীরতা হইতেছে 10 মিটার, এটার হাইট হচ্ছে 10 মিটার, গভীরতাটাই হাইট, আর ব্যাস 1.5। তো আমি ব্যাসার্ধ বের করবো ডাইরেক্ট, আমার ব্যাসের সাথে কোনো কাজই নেই। তো ব্যাসার্ধ হচ্ছে, তাহলে আর হচ্ছে কত, এখানে আর হচ্ছে 0.75 মিটার, এবং এইচ হচ্ছে কত, 10 মিটার। বলছে 25 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে, মানে 25 মিনিটে, মানে যখন এটা ভরা থাকে, বুঝছো, পানিপূর্ণ থাকে, তখন এটা কি করতে পারে, 25 মিনিটে এটা পানি শূন্য করতে পারে, বুঝলা? 25 মিনিটে না, হ্যাঁ 25 মিনিট। কিন্তু দেখো 1/3 পানি উত্তোলন করার পর পানিটি নষ্ট হয়ে যায়, মানে এখানে একটু ঝামেলা শুরু হয়ে গেল। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, এবং এই প্রশ্নটা আমার বিশ্বাস এই ধরনের প্রশ্ন হচ্ছে 2026 সালে এইচএসসি পরীক্ষায় কিন্তু আসতে পারে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো খেয়াল করো, পরবর্তীতে আরেকটা মোটর ওর সাথে অ্যাড করছে, 0.2 হর্স পাওয়ার কার্যকর ক্ষমতার আরেকটা পাম্প দ্বারা পানি উত্তোলন করছে আর কি, মানে ওটা রিপ্লেস করে আরেকটা ইয়ে নিচ্ছে। তো প্রথম প্রশ্নটা আমরা একটু দেখব,
বলছে প্রথম পাম্পটির কর্মদক্ষতা কত হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা। তো ভাইয়া প্রথমটার ক্ষেত্রে দেখো কোনো ঝামেলাই নাই, এটা পানিপূর্ণ ছিল, এটা খালি করছে। কতক্ষণ ধরে করছে? 25 মিনিট ধরে খালি করছে। তাহলে যেহেতু আমার প্রথম ক্ষেত্রে, তাহলে প্রথম ক্ষেত্রে আমার পি প্রথম ক্ষেত্রে পি ইকুয়াল টু mgh বাই টি। এন্ড দেখো এম কত, তো পানিপূর্ণ ছিল। দেখো প্রথম ক্ষেত্রে কিন্তু কোনো ঝামেলা নাই, পানিপূর্ণ ছিল, তাই না? তাহলে পুরোটা পানি দ্বারা যদি ভর্তি থাকে, আমরা কি জানি এম সমান রো ভি, তাই না? তাহলে 1000, আর ভি কি পাই আর স্কোয়ার ইন্টু এল, যেহেতু সিলিন্ডার আকৃতির, তাই না? একটা আমার কি সিলিন্ডার আকৃতির, তো এখানে আমি এইচ দ্বারা যেহেতু লিখছি, তাহলে এখানে এইচ লিখি। তাহলে 1000 ইন্টু হচ্ছে পায়ের ভ্যালু বসাও, আর মানে এগুলো ভ্যালু ট্যালু বসালে আর কি আমার চলে আসবে। এইচ কত? এইচ হচ্ছে 10। তাহলে এটা যদি আমি এগুলো বের করি, তাহলে আমার এখান থেকে দেখো এম এর ভ্যালু কত আসছে, আমি একটু বের করে দেখি। হ্যাঁ, তোমরা নিজেদের মতো হিসাব করতে পারো। তাহলে এটা আসতেছে হচ্ছে 17671.5 এত কেজি। তাহলে আমি এখানে করি, তাহলে 17671.5 ইন্টু 9.8 ইন্টু এইচ আমি আসতেছি, আর টাইম হচ্ছে 25 মিনিট, তাহলে 25 ইন্টু 60। শোনো, পানিপূর্ণ ছিল, খালি করছে, এই কেস থাকলে হাইট হবে সবসময় h/2, ভার কেন্দ্রের সরণ। আমরা এটাকে কিন্তু ভার কেন্দ্রের সরণ বলে থাকি। হ্যাঁ, মানে এখানে যে এইচটা, এটা কিন্তু আচ্ছা কাজ করি, একটু দাঁড়াও, এটাকে আমি এল লিখি। হ্যাঁ, এল লিখি কেন আমি একটু পরে বলতেছি। এল হচ্ছে 10, তাহলে এখানে এল লিখি, নাহলে সাংঘর্ষিক হয়ে যাবে। এখানে এল লিখছি, ওকে। আর এইচকে আমি ধরি হচ্ছে ভার কেন্দ্রের সরণ, দুই জিনিস চিন্তা করি। তাহলে ভার কেন্দ্রের সরণ সমান L/2, মানে যখন পানিপূর্ণ থাকে ওইটারে যদি খালি করা হয় L/2। এইটা নিয়ে আমি এই ভিডিওর পরের অংশে আমি কিন্তু এটা নিয়ে ডিটেলস বলবো। সো আপাতত এটা মনে রাখো যে পানিপূর্ণ থাকলে L/2 হবে, ঠিক আছে? মানে পানিপূর্ণ ছিল, ওইটারে খালি করছে, এই কেস হইলে L/2 হবে। আমি আবার বলতেছি, আমি কিন্তু একটু পরে ইন ডিটেলস এটা বলবো, মানে এটার ঘ নাম্বার করতে গেলে আমাকে আরো ইন ডিটেলস বলতে হবে। তো আপাতত এটা একটু খেয়াল রাখো যে L/2 করলেই ভাইয়া বলছিল যে পানিপূর্ণ থেকে খালি করছে পুরোপুরি, তাহলে L/2 করলেই হবে। তাহলে এটা 5 মিটার, তাহলে 5 এত ওয়াট। আমি সরাসরি ক্ষমতা বের করতেছি, তাহলে এটা হিসাব যদি করা হয়, মানে কি বলবো, তো যাই হোক খেয়াল করো। তো এখানে আমি যদি এটা করি হিসাবটা আর কি, ইন্টু হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে 5 ভাগ হচ্ছে 25 ভাগ হচ্ছে 60। তো আমার যে অ্যান্সারটা আসছে 577.27 এত ওয়াট আসছে। 577 লিখে রাখো তোমরা, 577.27 এত ওয়াট। এখন আমার তো চাইছে ভাই হর্স পাওয়ার, তাই না? অশ্ব ক্ষমতা। তো আমরা কিন্তু জানি 1 হর্স পাওয়ার সমান কত? 746 জুল, সরি 746 ওয়াট। তাহলে ইকুয়াল টু হচ্ছে তাহলে এত হর্স পাওয়ার এইচপি, দুটাতেই ডট ডট দিবা, তাহলে 0.773, তাহলে 0.773 এত হর্স পাওয়ার। এটা হচ্ছে আমার প্রথম প্রশ্নের অ্যান্সার, সবাই এটা উঠায় না, 0.773। তাহলে প্রথমটা গেল। এবার কিন্তু সেকেন্ডটা ভাইয়া বুঝতে হবে, সেকেন্ডটা না বুঝলে কিন্তু শেষ, ধ্বংস, পারবা না। কারণ এটা কিন্তু পরীক্ষায় আসবে, এই টপিক থেকে কিন্তু আসবে, খুবই ইম্পর্টেন্ট। তো খেয়াল করো, তুলে নিচ্ছি আশা করি সবাই, আমি এটা মিশাই দিতেছি। আচ্ছা, এই হর্স পাওয়ার এটা আমার লাগতে পারে পরবর্তীকালে, আমি একটু সাইডে লিখে রাখি 1773 হর্স পাওয়ার। এটা হচ্ছে প্রথম পাম্প, খেয়াল করো। এখন সেকেন্ডটা করার আগে তোমাদের আমি এই ভার কেন্দ্রের সরণ বের করার একটা টেকনিক শিখাই দিতেছি, এবং এটা সব সময় এটা মনে রাখবা, ঠিক আছে? তাহলে আর ভুল হবে না। এটা শর্টকাটও বলতে পারো, এইটাই তুমি পরীক্ষায় অ্যাপ্লাই করবা, বুঝছো? এখন এটাকে তুমি শর্টকাট ভাবলে শর্টকাট, তুমি প্রসেস এটাই ফলো করবা। দেখো, মনে করো এটা হচ্ছে কুয়া, আমি খুবই শর্টে বলবো, যেহেতু এটা আমি আবার বলতেছি, এটা কিন্তু আমার জাস্ট একটা প্রবলেম সলভিং এর ক্লাস, আমি খুব বেশি ডিপে যাবো না, তাহলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে। তো খেয়াল করো, অলরেডি বোধহয় 1 ঘন্টা হয়ে গেছে এটা। তো যখনই তুমি এইচ বাইর করবা, ভর কেন্দ্রের সরণ, মনে রাখবে এটা। শোনো, এটাকে আসলে ভার কেন্দ্রের সরণই বলা হয়, অনেকে ভর কেন্দ্রের সরণও বলে। মনে রাখবা দুটাই ঠিক, কোনোটা ভুল ধরতে যাবে না, দুটো একই, বুঝছো? ভার কেন্দ্র ভর কেন্দ্র নিয়ে আলাদা হচ্ছে ভিডিও, হয়তো আমার চ্যানেলে তোমরা পাবার সামনে কোনো এক সময়। তো এই দুটো আলটিমেটলি একই ধরনেরই জিনিস প্রায়, ঠিক আছে? প্রায় একই ধরনের জিনিস, মানে 99% ক্ষেত্রে একই, 1% ক্ষেত্রে আলাদা, সেটা আমি পরে, যাই হোক ওটার আমার তো দরকার নেই। তুমি কি করবা, শুরুর পয়েন্ট প্লাস শেষ পয়েন্ট ডিভাইডেড বাই 2, অলওয়েজ এটা মনে রাখবা, শুরুর পয়েন্ট ভাগ শেষ পয়েন্ট। ওই কিসের শুরু কিসের শেষ, তাই না? দেখো, ধরো এটা ভর্তি আছে, মনে করো এটা হাইট হচ্ছে 2 মিটার। শুরুর পয়েন্ট মানে হচ্ছে যেখান থেকে পানির লেভেল শুরু, ঠিক আছে? আমি আবার বলতেছি, এই শুরুর পয়েন্ট মানে পানির লেভেল শুরু।
আর শেষ পয়েন্ট মানে পানির লেভেল শেষ। ওকে, তো পানি পূর্ণ ছিল মানে শুরু হয়েছে এখান থেকে, এখানে এইচ হচ্ছে 0, আর এইচটা উপর থেকে নিচে হিসাব করবো, উপর থেকে নিচে যাবে, উপর থেকে নিচে যাবে। তাহলে এই পয়েন্টের এইচ কত বলো তো ভাইয়া? এই পয়েন্টের এইচ কিন্তু এখানে যাইতে গেলে কি মানে খালি হয়েছে মানে কি? খালি হয়েছে মানে পুরো পানি পড়ে গেছে না? তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি আসি তার মানে কি পুরো এইচে আসছে ডিভাইডেড বাই 2। এই জন্য কিন্তু যখন কি ছিল পুরোটাই পানি ভর্তি ছিল তখন কি হয়েছে 0 + L/2। এটাকে এল লেখো, হ্যাঁ এটাকে এল লেখো, তাহলে ভালো হবে বুঝতে। আমার কথা কি বুঝছো? পরের কেসটা দেখালে আরো ভালো বুঝবা। তাহলে কি করবা আবার বলতেছি, উপর থেকে হিসাব করবা, এই 0 এভাবে উপর থেকে নিচের দিকে নামবা, শুরুরটা শেষেরটা ডিভাইড বাই 2। আরেকটা কেস দেখাই, ধরো এবার, হ্যাঁ এবার অর্ধেক পানি ছিল, এবার অর্ধেক পানি ছিল, এবার অর্ধেক পানি ছিল, এটা অর্ধেক, এবার এটা খালি করছো। তাইলে শুরু কই থেকে হবে? এবার কি উপর থেকে শুরু হবে? পানির লেভেল কি এখানে আছে? পানি শুরু হয়েছে এখান থেকে না? তাইলে শুরুর পয়েন্টটাই কিন্তু আমার কোথায় আছে? এবার এখানে এই 0, উপর থেকে নিচে নামছি, তাহলে এটা কি L/2 না? এই পয়েন্টে কি L/2 কি না? অর্ধেক নামছি, কারণ এই অর্ধেক তো খালি, আমার পানির লেভেল শুরু এখানে, আর খালি করছি মানে কি এগুলো সব ফালাই দিছি, মানে কি শেষ করছি কোথায়? এলে। বুঝতেছ? মানে আমার শুরুর পয়েন্টটা সবসময় চিন্তা করো, শুরুর পয়েন্ট এখানে L/2, যেহেতু অর্ধেক থেকে শুরু, আর শেষ পয়েন্ট হচ্ছে L। তাহলে এই জায়গায় আমার ভার কেন্দ্র সরণ হবে L/2 + L / 2। তাহলে উপরে নিচে হচ্ছে 2, তাহলে 2L/2, সরি 3L/2, তাহলে এই যে 3L/4। তাহলে অর্ধেক পানি ছিল ওইটা খালি করছি, তাহলে এটা কত হবে? 3L/4। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এই টপিকটা একটু মাথায় রাখবা। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, এই দুটা কেসে সাধারণত আসে। এবার আমরা এই ঘ নম্বর প্রশ্নটা সলভ করবো এবং এখানে আরেকটু ডিটেলসে দেখবো। তো দেখো আমাদের এখানে ঘ নম্বরে যেটা বলছে দেখো খেয়াল করো, 1/3 পানি উত্তোলন করার পর পাম্প নষ্ট হয়ে গেছে। মানে আমার এখানে হাইট ছিল হচ্ছে কত? 10 মিটার। তাহলে এই 10 মিটারের 1/3 তুলছে মনে করো, হ্যাঁ 1/3 মানে কি 3 ভাগে 1 ভাগ তুলছে। মনে করো 3 ভাগের 1 ভাগ তুললে খালি আছে কয় ভাগ? 3 ভাগের 2 ভাগই কিন্তু খালি আছে। আচ্ছা, এইরকম ছবিটা মোটামুটি এইরকম। হ্যাঁ, তাহলে এইটুকু যে তুলছে এটা কি L/3, এটা তুলছে সে L/3 সে তুলছে। এরপরে মোটর হয়ে গেছে নষ্ট, পাম্প হয়ে গেছে নষ্ট। তখন কি করছে দেখো, পরবর্তীতে 0.82 হর্স পাওয়ার কার্যকর ক্ষমতার, মানে দ্বিতীয় ক্ষেত্রে কার্যকর ক্ষমতা মানে কিন্তু ভাইয়া পি আউটপুট, আমি কিন্তু একটু আগেই বলছি। তাহলে 0.82 হর্স পাওয়ার, তাহলে 746 দিয়ে গুণ দাও, 746 কিন্তু, হ্যাঁ 64 না 46। তাহলে এই যে 0.82 ইন্টু হচ্ছে 746, তাহলে এটা হচ্ছে 611.72 ওয়াট, 611.72 ওয়াট। আমি বলছি দেখো এইটা দ্বারা বাকি পানি তোলা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন বলছে প্রথম 1/3 ও তৃতীয় 1/3 যথাক্রমে, ওরে বাপরে বাপ, মানে প্রথম 1/3 তো প্রথম মোটর দিয়ে তুলছে, ওকে, আর তৃতীয় 1/3 দ্বিতীয় পাম্প দ্বারা তুলছে। টাইম কি একই লাগবে কিনা, প্রশ্নটা বুঝো। মানে বিষয়টা হইতেছে এই মোটরে যে পানি ছিল এর প্রথম 3 ভাগের 1 ভাগ তুলছে প্রথম পাম্প দিয়ে, তাহলে ওইটার টাইমটা আমি একটু বের করি। ওকে, তো প্রথম যে আমার পাম্পটা ছিল না ওইটার ক্ষমতা আমি কিন্তু বাইর করছিলাম 0.773 হর্স পাওয়ার। তাহলে প্রথম পাম্প দ্বারা আমার সময় লাগছে 1/3 তুলছে, এটা কিন্তু প্রশ্নের দেওয়াই আছে। দেখো 25 মিনিটে পানি শূন্য করতে পারে, কিন্তু তুলছে কিন্তু 1/3 অংশ। মানে বিষয়টা বুঝে অনেকে এখানে কি করবে জানো, ওই 25 মিনিট লাগবে প্রথমটারটি, 25 মিনিটে কিন্তু সে টোটাল পানি তুলতে পারে। টোটাল পানি কি সে তুলছে 3 ভাগের 1 ভাগ। তাহলে দেখো তো 3 ভাগের 1 ভাগ যখন সে তুলছে, তাহলে প্রথম মোটরের ক্ষেত্রে পি সমান হচ্ছে কি বলতো, পি সমান আমরা বলতে পারি হচ্ছে W/T। ঠিক আছে, তো এটার ক্ষমতা তো আমি ওই যে বললাম না লাগবে 0.773 ইন্টু 746। এই 0.773 কই পাইছি, ওই যে আগের অঙ্কে কিন্তু আমি বের করছি 1 নম্বরে। এবার W সমান কি ভাইয়া? mg/s। এখন দেখো এমটা কি, সে ধরো মনে করো আমার, এবার আমি একটু ভালো করে ওই কেসটা আগাই। হ্যাঁ খেয়াল তো, শুরুতে দেখো এটা কিন্তু কঠিন না, বুঝলে কঠিন না, আর এইটা একটু ঝামেলারি, এটা একটু ঝামেলারি দিছিল। সো এটা যে বুঝবা তার কাছে পরের গুলো আর কোনো ব্যাপারই না। আচ্ছা দেখো শুরুতে কিন্তু একদম পানিপূর্ণ ছিল, তাই না? তো এইটা থেকে করছে কি L/3 পরিমাণ সে উঠাইছে। এখান থেকে সে মনে করো এই যে এই পরিমাণ সে উঠাইছে, এই পরিমাণ উঠাইছে, এটা হচ্ছে L/3।
তে বলো তো ভর এম সমান আমরা কি জানি বলো তো প্রথম ক্ষেত্রে ভর সমান কি এম সমান রো ভি না রো ভি, তাহলে রো তো 1000, ভি কি পাই আর স্কোয়ার ইন্টু এল। আচ্ছা এটা কিন্তু পুরোটার জন্য, এই ভরটা কি পুরো মোটরের পুরো পানির, তার 3 ভাগের 1 ভাগ তুলছি, তাহলে ইন্টু কি 1/3, তাহলে এম এর মান কিন্তু এখান থেকে চলে আসলো। আমি এম ড্যাশ লিখি, কারণ এম তো আমি মনে হয় ওই যে একটু আগে বেরো করছিলাম, তো ওইটাকে আমি 3 দিয়ে ভাগ করলে m/3 চলে আসবে আর কি। হ্যাঁ, তাহলে প্রথম ক্ষেত্রে এম মনে ছিল হচ্ছে কত বলো তো, এই যে আমি একটু দাঁড়া আমি খুঁজে বের করি, 17,000 এরকম আসছিল বোধ হয়, 17,670 ভাগ হচ্ছে 3, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এম ড্যাশ আমি কিন্তু পেয়ে গেলাম। তো আমার ক্যালকুলেটর কোথায় এখানে, তো খেয়াল করে একটু, $17,671 আসছে আমার, সরি 671.5 আসছিল, তাহলে এটা করলে আসে 5,890 কেজি, 5,890 কেজি, তাহলে 5,871 আসে আর কি। মানে সামান্য একটু আমি এখানে কিন্তু কম বেশি করছি আর কি, বুঝছো, ওই ভ্যালু বসাতে যায় সামান্য সামান্য বলতে হচ্ছে তোমার 70 আসছিল, আমি 71 বোধ হয় ওখানে ইয়ে করছিলাম, 71 আসছিল আমি 70 নিয়েছিলাম, তো মোটামুটি 5,890 কেজি এরকমই আসবে আর কি, অলমোস্ট এরকমই আসবে। তো দেখো এটা আমি তাহলে বসালাম এখানে 5,890 ইন্টু 9.8, টি তো আমার বের করতে হবে, আর এটা যদি আমি গুণ করি তাহলে 0.773 ইন্টু হচ্ছে 746, তাহলে 576.66, 76.66। আচ্ছা এবার এইচ কত, এই এইচ নিয়ে কিন্তু ঝামেলা। দেখো শুরুটা করছে কই থেকে, পানি কিন্তু একদম টপে ছিল, তাহলে টপে এইচ এর ভ্যালু কত 0, 3 ভাগের 1 ভাগ উঠাইছে, তাহলে 3 ভাগের 1 ভাগ মানে কি L/3। আমি তোমারে কি বলছি যে ভাই এই সবসময় কি করবা, আদি বিন্দু আর শেষ বিন্দু লিখে তাকে কি করবা 2 দিয়ে করবা ভাগ, তাহলে এই যে 0 আদি বিন্দু 0 ছিল মানে শুরুতে টপে পানি ছিল, তাহলে শুরুর পয়েন্টের পানি কিন্তু আমার এইচ এর মান কত ওখানে 0, তাহলে 0 প্লাস L/3 ডিভাইডেড বাই 2, তাহলে এখান থেকে আমার কিন্তু এই যে আমার টাইমটা চলে আসবে, তাহলে টাইম হচ্ছে যে 5,890 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে এল এর ভ্যালু কত ছিল, এটার দৈর্ঘ্য কত ছিল 10 মিটার ছিল কিনা, 10 মিটার ছিল, তাহলে 10/6 ডিভাইড বাই হচ্ছে 576.66, তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু আমার এখানে প্রথম প্রশ্নের অ্যান্সারটা চলে আসবে, তাহলে 5,890 ইন্টু 9.8 ইন্টু 10 ভাগ হচ্ছে 6 ভাগ হচ্ছে 576.66, তাহলে আমার আসলো হচ্ছে 166 সেকেন্ড, 166 166। কি চাইছে এখানে আমি একটু দাঁড়াতে একটু দেখেন, প্রশ্নটা হারিয়ে ফেলছি। আচ্ছা না আমাকে হচ্ছে দুইটাই চাইছে, আমার আসছে 166 মানে 8 শোনো যেহেতু সেকেন্ডে আসছে 66 পয়েন্ট আমার আসছে 985, সো এটাকে হচ্ছে তুমি এক কাজ করতে পারো 167 সেকেন্ডও লিখতে পারো, বুঝছো, মানে সামান্য দিক ওদিক করবা, মানে সেকেন্ডের ক্ষেত্রে আমরা সাধারণত চেষ্টা করি পূর্ণ সংখ্যা নেওয়ার, না নিলেও কোনো সমস্যা নাই। তাহলে এই যে এটাকে ডিগ্রি মিনিটে করলে 2 মিনিট 47 সেকেন্ড, তাহলে এটা আমার হচ্ছে প্রথম 1/3, বুঝছো, ভালো করে একটু দেখো, না বুঝলে ভিডিওটা আবার শুরু থেকে দেখবা যেটা আমি বললাম একটু আগে, ঠিক আছে। এবার এটার পরের অংশ এটা আমি মিশাই দিলাম, এবার সেকেন্ড অংশ, এবার দ্বিতীয় মোটরের ক্ষেত্রে ওর কিন্তু পি আউটপুট আমি আগেই বের করে রাখছিলাম, এটা কিন্তু আমি আগে হুদাই বের করে রাখছিলাম, তো ওটা এখন লাগবে আর কি, তাহলে এই যে mg h/t টিবেন। এখন দেখো বলছে কি, উদ্দীপকে যায় এবার, আহা হারাই ফেলছি, লেখো দেখো বলছে প্রথম 1/3 এবং তৃতীয় 1/3, মানে প্রথম 1/3 মনে করো তুলছি আমি, হ্যাঁ এটা উঠায় ফেলছি, এটা উঠায় ফেলছি, এটা উঠায় ফেলছি, এটা উঠায় ফেলছি, ওকে। এরপরে মানে এটাকে তুমি এক কাজ করো, তুমি হচ্ছে এই পুরো পানিটাকে 3 ভাগে ভাগ করো, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, তো প্রথম 1/3 আমি উঠায় ফেলছি, প্রথম মোটর দরকার শেষ, তাহলে পানির লেভেল আর এই জায়গায় নাই, পানির লেভেল চলে আসলো এই জায়গায়, তাই না। এখন মাঝখানের 1/3 মনে করো আমি ওটা হচ্ছে ফালাই দিছি, ওটা আমি এমনি ওখান থেকে ফালাই দিছি, বা ওটা মনে করো আমি খেয়ে ফেলছি, ওটা আমি খাইছি, ওটা আমি পান দিয়ে কিছুই করি, ওটা আমি পানিটা খাই ফেলছি মনে করো, বা ফালাই দিছি, তাহলে এটাও নাই। তাহলে লাস্ট যে 3 ভাগের 1 ভাগ, লাস্ট 3 ভাগের 1 ভাগ এইটা আমি তুলছি হচ্ছে সেকেন্ড পাম্প দিয়ে, বুঝছো, মানে প্রথম 3 ভাগের 1 ভাগ প্রথম পাম্প দিয়ে তুলছি, ওটার কাজ শেষ, মাঝের যে অংশটা ছিল ওইটা এখানে হিসাবেই নেই, ওটা মনে করেন ফালাই দিছি, খাই ফেলছি, যা খুশি করছি, তাহলে আমার এখানে থাকে আর কয় ভাগের 1 ভাগ, শেষ 3 ভাগের 1 ভাগ। এখন এই লাস্ট 3 ভাগের 1 ভাগ করছে আমি কি
দ্বিতীয় মোটরটা তুলছি। আমার দেখো তো এম এর ভ্যালু কি ভাইয়া সেম হবে না? কেন সেম? কারণ প্রথম অংশ 3/1 লাস্টের অংশ 3/1, সো একই জিনিসই তো। তাহলে এম এর ভ্যালু 5890 হবে। আচ্ছা আমি এটা একবারে না করে এক লাইন বেশি লিখি, কারণ ভুল হয়ে গেলে আবার আরেক সমস্যা। এখন যারা বুঝছো এইচটা নিজে নিজে বের করবা, করে আমার সাথে মিলাবা, পজ করে রাখো এটা, এখন রাখে এইচটা বাইর করো। প্রশ্ন তো এখানে অ্যাড করা আছে, সো দেখে আশা করি বুঝতে পারছো। এইচ বাইর করে আমার সাথে মিলাও, ওকে? তো দেখ আমি এখন করে দিই লাস্ট 1/3 অংশ। দেখো আমি কি বলছি, হাইট গণব উপর থেকে, তাহলে এটার ইনিশিয়াল পয়েন্টটা এই জায়গায়। তাইলে এটা বাইর করতে উপর থেকে আমি কতখানি নামছি? 2 ভাগ নিচে নামছি। 2 ভাগ নিচে নামছি মানে কি, এটা কিন্তু আমার অলরেডি কি এটুকু L/3, এটুকু কিন্তু 12/3। এই যে এটা 12/3, এটা কি বুঝছো? 12/3 কেন? এটুকু L/3, এটুকু L/3, তাহলে একটা L/3, দুইটা L/3। আর পানি করছি খালি, তার মানে কি একদম এল পরিমাণ নামছি। খালি করা মানে কি একদম এলে নামছি, কারণ আমি বারবার বলতেছি এইচটা শুরু হবে এখান থেকে, এটা হচ্ছে 0, তাহলে এখান থেকে নিচে নামতে হবে। নিচে পানির লেভেল যেখানে শুরু ওইটা হচ্ছে ইনিশিয়াল, আর যেখানে শেষ ওইটা হচ্ছে ফাইনাল, বা আদি বিন্দু শেষ বিন্দু, যোগ করে 2 দিয়ে ভাগ। বুঝলা? তাহলে এখানে আদি বিন্দু হচ্ছে কত ইন্টু কি 12/3, আর শেষ বিন্দু এল, এবং এই পুরোটাকে আবার কি করতে হবে? 2 দিয়ে করতে হবে ভাগ। বুঝলা? ভেজাল কিন্তু আছে ভাইয়া, ভেজাল আছে। আপু ভাইয়া সবাইকে বলতেছি, বেশ ভেজাল আছে কিন্তু এটা। তো যাই হোক, তারপরেও যারা বুঝবা আমি শিওর এটা কিন্তু এই অঙ্কটা যদি বোঝো, এটা রিলেটেড আর কোনো মানে কোনো সমস্যাই থাকার কোনো সুযোগই নাই। কারণ এটা হচ্ছে সবথেকে কমপ্লিকেটেড যে কেস, আমি এটা এখানে উঠাই দিছি, মানে এটা রাত্রে বোর্ডে আসছিল, সো ওটা আমি করে দিতেছি আর কি। তো আশা করি সবাই এটাতে উপকৃত হবা, এবং একটু চেষ্টা করলে কিন্তু বুঝতে পারবা। আমি কিন্তু ওইভাবেই কিন্তু বলতেছি, এটা না বোঝার কিন্তু কোনো সুযোগই নাই। তো যাই হোক আমি হিসাবটা করি, 8909.8 তাহলে 1572 সেকেন্ড বা 1573, আচ্ছা 72 লিখি, সমস্যা নেই, ভাগ হচ্ছে 60। তাহলে এটা আসতেছে হচ্ছে কত বলো তো, 26 মিনিট 12 সেকেন্ড। শোনো এটা একটু উঠে নিও। এই প্রশ্নের অ্যান্সারটা আমি দেখলাম, আমার স্টুডেন্টরা আমাকে বললো এর আগে, বিভিন্ন টেস্ট পেপারে এটা কিন্তু ভুল দেয়া আছে অ্যান্সার, বুঝছো? বিশেষ করে যদিও নাম বলা ঠিক না, বাট এরকম পাঞ্জাবিতেই খুব সম্ভবত এটা ভুল দেওয়া আছে। এটার পাঞ্জাবিতে অ্যান্সার মেবি 13 মিনিট অর সামথিং দেওয়া আছে। তো যাই হোক আমার ওইটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে এই প্রসেসটা বুঝছো কিনা। এটা যদি বোঝো এই রিলেটেড যে কোনো অঙ্কই কিন্তু পারবে, এবং এটা কিন্তু অনেক টেস্ট পেপারে অ্যান্সারটা ভুল দেওয়া আছে, মানে সেকেন্ড ক্ষেত্রে ভুল দেওয়া আছে। ওরা করছে কি, এই যে এটা হচ্ছে আমার কত আসে, এটা হচ্ছে আমার আসে হচ্ছে 16 পয়েন্ট সামথিং আসে বোধ হয়, 16.67 আসে, আর ওরা হচ্ছে এটাকে 8.33 লিখছে। সো এই জিনিসটা খেয়াল রাখবে, এটা কিন্তু যদি টেস্ট পেপার দেখে করো এটা কিন্তু ভুল করা হয়ে যাবে। সো এই জিনিসটা কিন্তু টেস্ট পেপারও ভুল আছে, বুঝতে পারছো সবাই? তো সবার আশা করি এটা দ্বারা সবাই উপকৃত হবে আর কি। সবাই এটা উঠে না একটু তাড়াতাড়ি করে। তো এখন আমরা হচ্ছে স্প্রিং এর একটা ম্যাথ দেখবো আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড হচ্ছে তোমার 2024 সালে আসছিল, ঠিক আছে? এটা খুবই সহজ একটা প্রবলেম, স্প্রিং রিলেটেড। তো আমরা মনে হয় সবাই জানি স্প্রিং এর ক্ষেত্রে কি তো কাজ কত বলো তো, হাফ কে x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার, তাই তো? আর এফ সমান কি, স্প্রিং ধ্রুবক কি কে ইন্টু হচ্ছে এক্স। হোয়াট ইজ x2 x1? এগুলো হচ্ছে সাম্যাবস্থান থেকে সরণ। মনে করো একটা স্প্রিং, এটাকে আমি ধরো এরকম টানে লম্বা করছি, তাহলে এই যে এটা হচ্ছে সাম্যাবস্থা, সাম্যাবস্থা থেকে সরণ, এটা হচ্ছে x2, এটা হচ্ছে x1, এই দুটো বাদ দিলে যেটা থাকে এটা হচ্ছে সাম্যাবস্থা থেকে সরণ। তো যাই হোক এখানে বলছে, দেখো যাই এই প্রশ্নটা একটু খেয়াল করে সবাই। তো এখানে কিন্তু স্প্রিং ধ্রুবক কে দিয়ে দিছে, এত কিছু আমার মনে হয় পড়ার দরকার নাই আসলে প্রথম অঙ্ক করার জন্য, কারণ এখানে বলছে 2.5 সেন্টিমিটার প্রসারিত করলে এই বিভব শক্তি কত হবে এটা জানতে চাইছে। তাহলে প্রথম যেটা নাম্বার 1, তাহলে আমরা জানি কি বলছে, বিভব শক্তি সঞ্চিত হবে। তো স্প্রিং এর বিভব শক্তি, এটাকে আমরা ভি লিখতে পারি, ডাব্লিউ লিখতে পারি। স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি ডাব্লিউ সমান হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তো কে এর ভ্যালু কত দিছে, এখানে কে এর ভ্যালু দিছে হচ্ছে 120, আর এক্স এর ভ্যালু দিছে কত, এক্স এর ভ্যালু দিছে 2.5 সেন্টিমিটার। তাহলে 2.5 ভাগ হচ্ছে 100, তার উপরে স্কোয়ার। তো তাই যাই হোক এটা আমরা যদি হিসাব করি তাহলে আমার প্রথমটা চলে আসবে। তাহলে আমার প্রথম অঙ্কের আনসার আসছে 0. কত আসছে এখানে, 0375। হ্যাঁ, 0.0375 এত জুল। ওকে, এটা আমার গ নাম্বার। খুবই সিম্পল, মানে সাম্যাবস্থান থেকে এখানে লেখা আছে, দেখো যে একটা স্প্রিং
এক প্রান্ত আটকায় বল প্রয়োগ করে 5 সেন্টিমিটার সংকুচিত করে ছেড়ে দিছে, আদি অবস্থায় ফিরে আসছে। তো যাই হোক, কে দিছে? এবার দেখো বলছে 2.5 সেন্টিমিটার প্রসারিত করলো। তো কিছু বলা নাই, মানে সাম্যাবস্থা থেকে 2.5 সেন্টিমিটার। এই জন্য সরাসরি আমি কোন সূত্র ইউজ করছি? W সমান হাফ কে এক্স স্কোয়ার, কারণ সাম্যাবস্থার ক্ষেত্রে এক্স এর ভ্যালু তো 0, তো ওইটার আমি লিখিনি। এবার দেখো বলছে স্প্রিং বলটি, দেখো এটা কিন্তু বেশ, মানে এই প্রশ্নটা একটু ব্যতিক্রম ধর্মী, এই জন্য কিন্তু আমি এটা সিলেক্ট করছি মেইনলি। বলছে উদ্দীপকের স্প্রিং বলটি কি সংরক্ষণশীল বল নাকি? মনে রাখবা, সংরক্ষণশীল বল মানে একটা সাইকেলে মোট কৃত কাজ 0 হতে হবে। সংরক্ষণশীল বল হলে W সমান একটা সাইকেলে মোট কৃত কাজ হতে হবে কত? 0। কথা হচ্ছে ভাই সাইকেল মানে কি? ধরো আমি এই কলমটা উপরে ছুঁড়ে মারলাম, উপরে ছুঁড়ে মারছি, আবার নিচে এসে পড়ছে। তো উপরে কৃত কাজ ধরো 500 জুল, নিচে হচ্ছে -500 জুল। তাহলে দুইটা যোগ বিয়োগ করে কত হয়ে গেল? 0। তার মানে এই কলমটা যে বলের কারণে যায় আবার নামছে, এটা একটা সংরক্ষণশীল বল। দ্যাট ইজ হচ্ছে মহাকর্ষ বল। এটা কিন্তু মহাকর্ষ বলের কারণে নিচে এসে পড়ছে, এই জন্য কিন্তু আমরা বলি মহাকর্ষ বল একটা সংরক্ষণশীল বল। এখন এই সেম ঘটনাটা আমাকে এই প্রশ্নে দেখতে হবে যে স্প্রিং বলটি কি সংরক্ষণশীল বল কিনা। তার মানে আমাকে টোটাল কৃত কাজ বের করে দেখতে হবে 0 আসে কি। ওকে, তো খেয়াল করো তাহলে এখানে কিন্তু দেখো উদ্দীপকটা একটু দেখো, এখানে বলছে প্রথমে 5 সেন্টিমিটার সংকুচিত করে ছেড়ে দিলে ও সাম্যাবস্থায় গেছে। মানে স্প্রিং এর যদি আমি সংকুচিত করে ছেড়ে দিই, ও কিন্তু আবার কি সাম্যাবস্থায় যেয়ে পৌঁছাবে। তাইলে সংকুচিত করার সময় স্প্রিং দ্বারা কৃত কাজ W ইকুয়াল টু কি হাফ কে এক্স স্কোয়ার। তাহলে হাফ ইন্টু 120 ইন্টু এক্স এর ভ্যালু কত বলছে এখানে? 5 সেন্টিমিটার। তাহলে 5/100 এর উপরে। তবে এখানে একটু কাহিনী আছে, আচ্ছা আমাকে লিখি তারপরে দেখাচ্ছি তোমাদের। 0.5 ইন্টু 120 ইন্টু হচ্ছে 5/100, তাহলে এটা আসে হচ্ছে 0.15। তবে এখানে সামনে একটা মাইনাস হবে, বুঝছো? কেন মাইনাস হচ্ছে জানো? দেখো স্প্রিংকে যখন তুমি সংকুচিত করছো না, তুমি ফোর্স দিছো এইদিকে, আর স্প্রিংটা কি চাবে? তার আগের জায়গায় ফিরে যেতে চাবে না। তাহলে স্প্রিং এর বলটা কিন্তু কাজ করবে উল্টা দিকে, তাই না? কারণ স্প্রিং বলটা কি করে, মানে আমি সংকুচিত করতেছি, স্প্রিং নিজে তো সংকুচিত হতে চাবে না, সে চাবে প্রসারিত হতে। তাহলে স্প্রিং বল কাজ করবে এইদিকে, আর আমি ফোর্স দিচ্ছি এইদিকে। তাহলে স্প্রিং এর জন্য কাজ যদি বের করতে চাই, তখন কিন্তু থিটার ভ্যালু হয়ে যাবে 180 ডিগ্রি, এবং তখন কিন্তু আমার কৃত কাজটা হয়ে যাবে কি নেগেটিভ। বোঝো নাই? মানে একটা জিনিস স্প্রিংটা চাচ্ছে সোজা এদিকে যাইতে, আর আমি এইদিকে ফোর্স দিচ্ছি, তাহলে স্প্রিং বলের বিপরীত দিকে কাজ করা হচ্ছে, এই জন্য কাজটা হচ্ছে নেগেটিভ। আর প্রসার মানে স্প্রিং দ্বারা কৃত কাজ সংকুচিত করার সময় এবং পরবর্তীতে আবার কি প্রসারিত অবস্থায় বা দ্বিতীয় ক্ষেত্রে, আমি যদি বলি দ্বিতীয় ক্ষেত্রে মানে এবার আমি সংকুচিত করে ছেড়ে দিলাম, তাহলে স্প্রিংটা আবার আগের জায়গায় ফিরে গেল। এইবার স্প্রিং বলো যে এদিকে, প্রসারণা কি ওইদিকেই হয়েছে, একই দিকে গেছে, এই জন্য বলতেছে যে দ্বিতীয় ক্ষেত্রে কৃত কাজ এখানে। এইবার কিন্তু এটা হবে কি বলো, এটাকে W1 বলি, W2 ইকুয়াল টু প্লাস হাফ কে এক্স স্কোয়ার। কেন? কারণ এবার স্প্রিং বলো হচ্ছে যেদিকে কাজ করতেছে, স্প্রিং এর প্রসারণটাও কি সেই দিকে হচ্ছে, তাহলে ওই ঘুরে ফিরে ওইটাই আসবে। তাহলে প্লাস 0.15 জুল। তো খুব স্বাভাবিকভাবে এটা কৃত কাজ কত হবে? এখানে 0 হবে মোট কৃত কাজ। তাহলে একটি চক্রে এভাবে লিখবে, একটি চক্রে মোট কৃত কাজ, তাহলে এই যে প্লাস মাইনাস 0.15 প্লাস 0.15, তাহলে কত হচ্ছে? অর্থাৎ স্প্রিং বল একটি সংরক্ষণশীল বল, মানে একটা সাইকেলে মোট কৃত কাজ 0 হলে ওটাকে বলা হয় সংরক্ষণশীল বল। তাহলে দেখো আমাদের এই ভিডিও তো অলরেডি কভার হয়ে গেছে। আমরা হচ্ছে প্রথম থেকে যদি আসি, প্রথমে হচ্ছে আমরা হচ্ছে ঢাকা বোর্ডের প্রশ্নটা করলাম, ডট গুণ, তারপরে আমাদের হচ্ছে ওই যে মোটরের অঙ্ক হয়েছে, আমাদের সরল দোলকের অঙ্ক হয়েছে, আমাদের স্প্রিং বলের অঙ্ক হইলো। আমি আরেকটা হেলানো দলে একটা ম্যাথ অলরেডি করে আসছি, আমি হেলানো দলে আরেকটা অঙ্ক করে ভিডিওটা শেষ করবো, কারণ লেন্থটা অনেক বড় হয়ে যাচ্ছে, এবং এগুলো কভার করলে হয়ে যাবে মোটামুটি ইনশাল্লাহ। ঠিক আছে? এটা কি সবাই বুঝতে পারছো? এটা কিন্তু খুবই সিম্পল একটা প্রশ্ন, তবে কনসেপ্টটা না জানা থাকলে তুমি পারবা না ওই ক্ষেত্রে। ঠিক আছে?
তো এটা তাহলে সবাই তুলে নাও। এখন হচ্ছে আমি ঢাকা বোর্ড 2023-এর হেলানো তলের একটা ম্যাথ করাবো, এবং এটা খুবই ক্লাসিক একটা ম্যাথ প্রবলেম, মানে হেলানো তলে একদম বেসিক একটা ম্যাথ। এই ধরনের প্রবলেম হেলানো তল, মানে এটা বুঝলে তুমি হেলানো তল সম্পর্কে একটা ভালো ধারণা পাবো আমার বিশ্বাস। তো দেখো এখানে কি বলছে, ঢাকা বোর্ড 2023 বলছে 400 কেজি ভরের একটা গাড়ি 60 কিলোমিটার/আওয়ার বেগে, সমবেগে, খুব গুরুত্বপূর্ণ কথা, সমবেগে 10 ডিগ্রি কোণে নত তল বরাবর উপরে ওঠে। দেখো এই যে 10 ডিগ্রি কোণে হেলানো তল 10 ডিগ্রি, এবং ঘর্ষণ গুণাঙ্ক, মানে এই তলের ঘর্ষণ গুণাঙ্ক মিউ দেওয়া আছে হচ্ছে 0.3, জি তো দেওয়াই থাকবে, জি 9.8 দেওয়াই থাকবে। গাড়ি কত, গাড়ি হচ্ছে তোমার, গাড়ির ভর হচ্ছে 400 কেজি, মানে কত 400 কেজি। ওকে, এখন তোমার এখানে বলা হয়েছে গাড়ির উপর ক্রিয়াশীল বিরুদ্ধ বলের মান কত। তো এখানে বিরুদ্ধ বল মানে কি, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো প্রথমে দেখো হেলানো তলের কনসেপ্টটা বুঝতে গেলে একদম প্রথম কাজ যেটা হবে, যে কোনো হেলানো তলের ম্যাপ যখন তুমি দেখবা যে আচ্ছা এখানে কিন্তু ত্বরণ দেয়া আছে, লব্ধি ত্বরণ দেয়া আছে নাই। যেমন আমরা কিন্তু হেলানো তলে আরেকটা প্রবলেম দেখছি আজকে, যেখানে ত্বরণ দেওয়াই ছিল, ওইটাই অ্যান্সারে বসাই দিছে এফএস, W1 বাট এখানে কিন্তু সেটা না। এখানে কিন্তু আমরা কি করবো, আমাদের বের করতে হবে যেটা কত ত্বরণে উঠতেছে। যদি এখানে কোনো ত্বরণ নাই, যেহেতু সমবেগ হয়েছে, বলে দিছে এই যে দেখো সমবেগে যাচ্ছে। তো এক কাজ করি, প্রথমে দেখো ওজন, এটা হেলানো তলে যে কোনো প্রবলেম সলভ করতে গেলে প্রথমে কি করবা, ওজন খাড়া নিচের দিকে ক্রিয়াশীল অলওয়েজ। দেন একটা উপাংশ, ওজনের একটা উপাংশ আগাবা হচ্ছে তল বরাবর, ঠিক আছে, একটা উপাংশ আগাবা তল বরাবর। মানে এই ছবিটা যখন আগাবা, তুমি এই বস্তুটাকে একটু উপরের দিকে আগায় নিবা, তাহলে তোমার করতে অঙ্কটা করতে সুবিধা হবে। এই যে দেখো, মনে করো এই যে এখানে আমার, এই যে আমি এখানে এবার আগালাম 400 কেজি ভর না, 400 কেজি ভর কই গেল, হারাই ফেলছি, প্রশ্নে তো হারাই ফেলছি। একটু দাঁড়াও, প্রশ্নটা খুঁজে বের করি। রাজশাহী বোর্ড 2023 না, রাজশাহী বোর্ড 2023, হ্যাঁ পাইছি, পাই না, এ কই গেল এটা, হ্যাঁ পাইছি। তো যাক দেখ, তো আমার থিটা হচ্ছে কত দিছে এখানে, থিটা 10 ডিগ্রি দেখতেছে, হ্যাঁ 10 ডিগ্রি। তো এখন দেখো 10 ডিগ্রি, হ্যাঁ তো খেয়াল, এখন এই 400 কেজি ভরের গাড়িটা, এর ওজন খাড়া নিচের দিকে কাজ করবে, বুঝছো। ওজনের একটা অংশ কাজ করবে তল বরাবর, আর একটা কাজ করবে তলের সাথে লম্ব বরাবর, ঠিক আছে। যারা হেলানো তল সম্পর্কে ধারণা আছে তারা তো জানোই, আর যারা ধারণা নাই তারা মনে রাখবা এই কোণ আর এই কোণটা সবসময় সমান হবে, এটা 10 হলে এটাও 10 হবে। আর যারা জানো তারা তো বুঝছোই কই থেকে আসছে, যে এখান থেকে এটা বের করছি, দেন এটাতে গেছি। আচ্ছা আমি বলি, এটা যদি 10 হয়, এটা তাহলে কত, 80 না, এই কারণে এটা 90, 3 গুণের সমষ্টি 180, এইটা 80 হলে তো এটাও 80 হবে, তাহলে এটা আলটিমেটলি 10ই হবে। তাহলে এই উপাংশটা হবে হচ্ছে mg cos 10 ডিগ্রি, আর এই উপাংশটা হবে mg sin 10 ডিগ্রি। মানে যার সাথে অ্যাঙ্গেল থাকে ওইটা হয় cos থিটা, আর যার সাথে অ্যাঙ্গেলটা থাকে না, মানে এটা যদি আমি 10 ডিগ্রি ধরে হিসাব করি, এগুলো ধরো নাই, এটা যদি 10 ডিগ্রি ধরে হিসাব করি, তাহলে এটা cos আর এটা কি হবে sin, বুঝলা। এখন দেখো এখানে এটা কি হয়েছে, এখন এখানে বলছে যে কি, আচ্ছা হ্যাঁ একটু দাঁড়াও, আমি আবার হারাই ফেলছি। তো দেখো এখানে বলছে গাড়িটা সমবেগে উপরে উঠতেছে, মানে সমবেগে মানে কি জানো, মানে এই গাড়ি উপরের দিকে একটা যে ফোর্স দিচ্ছে, এই ফোর্সটা কার সমান জানো, এই গাড়িকে উপরে উঠতে কে কে বাধা দিচ্ছে, একটু চিন্তা করো। দেখো গাড়িটা উপরে উঠতেছে সমবেগে, তার মানে গাড়ির mg sin 10 ডিগ্রি ওকে বাধা দিচ্ছে, ওকে বলতেছে না তোকে যেতে দিব না, আটকায় দিচ্ছে, দেখো নিচের দিকে। প্লাস ওর ঘর্ষণ বল কিন্তু আছে, ঘর্ষণ বল সবসময় কি করে, আমরা এফ কে দ্বারা লিখি, ঘর্ষণ বল সবসময় কি করে, গতির বিপরীতে কাজ করে। তার মানে এই গাড়ি যে উপরের দিকে ফোর্স দিচ্ছে এফ, এই এফ আর এই দুটা সমান। যদি এফ বড় হইতো, গাড়ির ফোর্স বেশি হতো, তখন ত্বরণ তৈরি হতো। সমবেগে গেছে না, তাহলে সমবেগে গেছে মানে ত্বরণ কত, ত্বরণ হচ্ছে কি 0। তার মানে কি এখানে আমি লিখবো সামেশন অফ এফ সমান কি 0। মানে এখানে যতগুলো ফোর্স আছে, এগুলো যারা ভালো কনসেপ্ট, যারা নিউটনের বলবিদ্যার, তারা অবশ্যই বুঝতে পারছো যে সামেশন অফ এফ ইকুয়াল টু 0 মানে আমি কি বুঝাচ্ছি। তাহলে সামেশন অফ এফ ইকুয়াল টু 0, এটা না নিলেও চলবে, কোনো প্যারা নেই। মানে সমবেগে গেছে মানে ওখানে কোনো ত্বরণ নাই, কোনো নিট ফোর্স নাই, সব ফোর্স মিলে 0 হয়ে গেছে, দেন সমবেগে আগাইতেছে। তাহলে এর উপরে ডান দিকে কি আছে, এফ আছে, তাহলে আর বাম দিকে উল্টা দিকে কি আছে, মাইনাস mg sin 10 মাইনাস হচ্ছে এফ কে।
তাহলে এই যে দুইটা যোগফল এইটাই কি বিরুদ্ধ বল না? প্লাস এফ কে এক পাশে যদি নিয়ে আসি তাহলে এই দুটার যোগফলই আমার কিন্তু এটা ইকুয়াল টু কি, এটা ইকুয়াল টু 0। মানে টোটাল ফোর্স তিনটা, একটা হচ্ছে গাড়ি যে ফোর্স দিচ্ছে সেইটা, আর দুইটা হচ্ছে একটা ঘর্ষণ বলের কারণে এফ কে, আর আরেকটা হচ্ছে উপাংশের তলের যে হেলানো তলের কনসেপ্টের থেকে যেটা আসে উপাংশ, ওইটার হচ্ছে একটা উপাংশ। তাহলে এই দুইটা মিলে ওই এফ এর সমান হয়েছে, জন্য এখানে কোনো নিট ত্বরণ নাই, সমবেগে উঠে যাইতেছে। নিট ত্বরণ থাকলে তখন এখানে লিখতাম ইকুয়াল টু এম। ধরো যদি দিত যে না 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাচ্ছে, তখন এখানে লিখতাম এম এ, তাহলে এখান থেকে এফটা বের করতাম, তখন এখানে এম এ মাইনাস এটা হয়ে যেত। এবং এগুলো হেলানো তলের কনসেপ্ট যারা মোটামুটি ক্লিয়ার আসো তারা আমি শিওর এটা আরো ভালো রিলেট করতে পারবা। এবং আমি বিশ্বাস করি সবাই এটা মানে কনসেপ্টটা তো অন্তত জানো। এটা কি সবাই বুঝতে পারছো কেন 0 লিখছি? সমবেগে গেছে মানে ত্বরণ নাই, এ পাশে সূত্র অ্যাকচুয়ালি হচ্ছে ইকুয়াল টু এম এ, তো সমবেগে গেলে তো এই 0 হয়ে যায়, এই জন্য সামেশন অফ এফ সমান 0। যদি কোনো ত্বরণ এখানে এক্সট্রা দেওয়া থাকতো যে এখানে এত ত্বরণ এসে উঠতেছে, তখন কিন্তু এগুলো হিসাব নিকাশ করে ওখান থেকে কিন্তু তোমাকে ইয়েটা বের করতে হতো এক্সট্রা করে। বুঝতে পারছো? তোমাকে যদি বলতো যে এখানে এত ত্বরণ তৈরি হচ্ছে, তখন কিন্তু এটা করতে হতো। বুঝলা? তো যাই হোক এখানে কিন্তু কোনো ত্বরণ নাই, সমবেগে গেছে। তো এটা যদি আমরা হিসাব করি, এম কত জেনে দেখলাম 400 কেজি, তো 400 × 9.8 × sin 10, আর ফ্রিকশন এফ কে সমান কি মিউ ইন্টু আর। তো মিউ কত? মিউ হচ্ছে কত দেখলাম জানি এখানে 0.5 না কত জানি দেখলাম। তো মিউ হচ্ছে এখানে ছিল 0.3, আর আর হচ্ছে কি এই তল বরাবর যেটা কাজ করে এটাই হচ্ছে আর। তো তল বরাবর কি এমজি cos 10 আছে না, তল বরাবর কি এমজি cos 10, তাহলে আর হচ্ছে এমজি cos 10 ডিগ্রি। মানে আরটা সবসময় হচ্ছে তল বরাবর যেটা কাজ করে ওইটার সমপরিমাণ, উল্টা দিকে হচ্ছে আর। ওকে, তো এটা যদি আমরা হিসাব করি তো দেখো তো এটা হিসাব করলে আসতেছে 1838.83, তাহলে 1838.83 নিউটন। তাহলে এই যে এটা হচ্ছে আমার কি বলতো এখানে বিরুদ্ধ বল বা আমাকে বাধা দিচ্ছে এই বলটা। ওকে, তো এবার ঘ নম্বরে বলতেছে, দেখো এই অ্যান্সারটা আমাকে ঘ নম্বরে লাগবে, 1838 এই অ্যান্সারটা লাগবে। তো ঘ নম্বর প্রশ্নটাও খুব সুন্দর একটা প্রবলেম, কনসেপচুয়াল অঙ্ক আর কি। তো এখানে লিখে রাখলাম আমি 1838। তো ঘ নম্বরে বলছে, দেখো খেয়াল করো, এখানে বলছে গাড়ির ইঞ্জিনের ক্ষমতা কত হইলে সমবেগে না যে ত্বরণ প্রাপ্ত হবে। তো গাড়িটা কত বেগে যাচ্ছিল? 60, তাই না? 60 কিলোমিটার/আওয়ার। তো কিলোমিটার/আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে গেলে 3.6 দিয়ে ভাগ করতে হয়। এটা আমি আগের ক্লাসে কিন্তু বলছিলাম, এবং আমি তোমাদের বলছিলাম এটা মনে রাখবে, এমসিকিউ এর জন্য কাজে দেবে। তো যাই হোক, তাহলে ওর বেগ হচ্ছে তোমার 16.67 মিটার পার সেকেন্ড ছিল। ওকে, এখন যখনই মনে রাখবে বেগ দেওয়া আছে, ক্ষমতা বের করতে বলবে, তখন পি ইকুয়াল টু হচ্ছে এফ ইন্টু ভি। বুঝলা? পি ইকুয়াল টু এফ ইন্টু ভি, এফ ইন্টু ভি, এফ হচ্ছে ফোর্স। তো গাড়িটা কত ফোর্স দিচ্ছিল আমি একটু আগে বের করছি, 1838, আর বেগ কত? 16.67। তাহলে এটার সাথে আমি গুণ দেই, তাহলে গুণ দিলে আসতেছে হচ্ছে 30,633 ওয়াট। তার মানে দেখো এই গাড়ির ক্ষমতা, গাড়ির তো ক্ষমতা না, গাড়ির ইঞ্জিনের ক্ষমতা। আমি দেখো বলছে কত হলে সমবেগে না চললে ত্বরণ প্রাপ্ত হবে। দেখো এই ওয়াটটা যখন ছিল তখন কিন্তু গাড়িটা সমবেগে যাচ্ছিল, তাই না? 60 কিলোমিটার/আওয়ার সমবেগে যাচ্ছিল। তাহলে বলো তো ত্বরণ মানে এটা একদম 50-50 সিচুয়েশন। এই সিচুয়েশনের সামেশন অফ এফ সমান কি হয়ে গেছে? 0। মানে মনে করো এই কলম, এইদিকেও 100 নিউটন, এইদিকেও 100 নিউটন, এটা ব্যালেন্সে আছে, সমবেগে যাচ্ছে, একই কনসেপ্ট। ব্যালেন্সে থাকা সমবেগে যাওয়া ঘটনা কিন্তু সেম। কারণ নিউটনের প্রথম সূত্রে কি বলা হয়েছে? যে বাহ্যিক বল না থাকলে স্থির বস্তু স্থির থাকে, আর গতিশীল বস্তু গতিশীলই থাকে। তো এটা যদি একবার গতিশীল করা যায়, দেন যদি বাহ্যিক কোনো ফোর্স না থাকে বা সব 0 হয়ে যাও, কিন্তু সমবেগে যাবে সেক্ষেত্রে। এটা অনেকে বোঝে না। তো যাই হোক, আমি অত ডিপে যাবোই না আলটিমেটলি।
তারপরেও আমি অনেক কিছু বলে ফেলছি অলরেডি। তো এখন তার মানে এই বেগের কারণে আমি যে ক্ষমতাটা পাইছি, এই ক্ষমতাটা হচ্ছে একদমই ক্রুশাল স্টেজ, যে স্টেজের সময় বেগে যাচ্ছিল। তার মানে ইঞ্জিনের ক্ষমতা যদি এর চেয়ে বেশি হতো, ইঞ্জিনের ক্ষমতা যদি এই যে এটার চেয়ে বেশি হতো 63 এত ওয়াটের বেশি হতো, তাইলে কি গাড়িটা সমবেগে যাইতো? যাইতো না। তখন কিন্তু গাড়িটা কি হতো? গাড়িটা কিন্তু তখন আমার ত্বরণপ্রাপ্ত হতো। মানে এই ক্ষমতার কারণে গাড়িটা একদম সমবেগে অবস্থায় আছে। তাহলে এখন যদি আমি আরো ক্ষমতাটা বাড়াই, তাহলে কিন্তু গাড়িটা কি করবে বলো তো? গাড়িটা কিন্তু আমার ত্বরণে যাওয়া আরম্ভ করবে। তো মোটামুটি এগুলো সবই হয়ে গেছে। আমি একবার একটু চেক করি কিছু বাকি থাকলো কিনা। মানে আমার কিছু প্রশ্ন মার্ক করা ছিল শুরুতেই, তো আমি একবার মিলাবো যে ওগুলো সবই তোমাদের আমি করাইছি কিনা মোটামুটি। মানে এখানে কিন্তু টাইপ ভিত্তিক করাইছি, তো অনেকগুলো দেখবে একই ধরনের। তোমরা যখন টেস্ট পেপারটা সলভ করবা, অলরেডি করতেছো, তো তখন দেখতে বিগত বোর্ডের প্রশ্নগুলো যখন দেখবা, দেখবো যে এগুলো কিন্তু সবই হয়ে গেছে। তো যাই হোক, আমার মোটামুটি এটা কমপ্লিট। তো হ্যাঁ, আমি সবই করাইছি, আমি এটা চেক করলাম। তাহলে আমি আরেকবার বলি, তোমার কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে টোটাল 4টা টাইপ ভালো করে দেখবা। আমি 4টা টাইপই কিন্তু এই ভিডিওতে অঙ্ক দেওয়া আছে, 4টা টাইপেরই অন্তত একটা করে ম্যাথ দেওয়া আছে। প্রথম টাইপ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পুয়ার গভীরতার অঙ্কগুলো, এবং আমি ডিটেলসে যেটা বলছি ওইটা মনে রাখলেই না, ওই অঙ্কটা পারলেই হবে। ওকে, তারপর আসতেছে সরল দোলক, খুবই গুরুত্বপূর্ণ সরল দোলক। যে অঙ্কটা করাইছি ভালো করে দেখবা, ক্লিয়ার। হেলানো তল, এই ম্যাথটা যদি বোঝো, আর সামেশন অফ ইকুয়াল টু এম এ ওই লাইনটা যদি বোঝো, হেলানো তল নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। এবং লাস্টলি হচ্ছে আরেকটা আছে হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা, যেটা আমি কিন্তু এখানে ইয়ার মধ্যে দেখাই দিচ্ছি, ওই যে কী বলে ওই সরল দোলকের অঙ্কটাতে কিন্তু আমি দেখাই দিচ্ছি শক্তি সংরক্ষণশীলতা। বোঝা গেল? তাহলে এই কয়টা অঙ্ক যদি তোমরা করো, আমার বিশ্বাস কনসেপ্ট এর মধ্যে থেকেই তুমি কমন পাবা। এখন অ্যান্সার ভালো করে করতে গেলে তোমাদের কাছে বই আছে, টেস্ট পেপার আছে হয়তো, বা আরও যেগুলো আছে ভালো করে একটু প্র্যাকটিস করবা। তবে এই ক্লাসটাই যদি শুধু কেউ ভালো করে করে, আমি বিশ্বাস করি এখান থেকে কিছু না কিছু সে কমন পাবেই। এই চ্যাপ্টারটা আমার সর্দি লাগছে একটু আর কি। তো যাই হোক, এই চ্যাপ্টারটা আশা করা যায় এই ভিডিওটা করলে তোমাদের কভার হয়ে যাবে। তাহলে আমাদের নিউটনের বলবিদ্যার জন্য এর আগে যে ভিডিওটা দেওয়া হয়েছে ওটা একটু তোমরা দেখবা। আর কাজ ক্ষমতা সূত্র এখানে দেওয়া হলো, পরবর্তীতে এখানে আরও কিছু চ্যাপ্টার আমি অ্যাড করবো এই প্লে লিস্টটাতে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবা। সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।